ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের দশম শ্রেণীর 2026 তোমাদের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার গণিতের আজকে আমি তোমাদের মডেল নাম্বার 1 গণিতের মডেল নাম্বার 1 আলিপুরদুয়ার্স নিউটনস গার্লস হাই স্কুলের এই মডেল প্রশ্নটা সম্পূর্ণ তোমাদের আমি আলোচনা করব। আজকের যে ক্লাসটা আমি শুরু করছি এটা হচ্ছে তোমাদের 2026-এর প্রথম পর্যায়ের মূল্যায়নের মডেলের প্রথম প্রশ্ন। প্রথম মডেলের দেখো, প্রথম প্রশ্ন দেখো বলেছে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্নকে বলেছে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে। অপশানগুলো যথারীতি দেওয়া রয়েছে: x টাকা, 100 x টাকা, 100/x টাকা, 100/x স্কোয়ার টাকা। চলো এর মধ্যে কোনটা সঠিক হবে আমরা একটু গণিত করে দেখে নিই। তাহলে তোমাদের যেহেতু রয়েছে, দেখো ভালো করে লক্ষ্য রাখো। বলেছে প্রথম প্রশ্ন যেহেতু বলা আছে প্রদত্ত সরল সুদের গণিত, এটা আমরা বুঝতে পারছি। তাহলে প্রদত্ত কী কী রয়েছে এখানে বলা আছে r%, অর্থাৎ আর মানে কি জানি সরল সুদের হার। তাহলে সুদের হার কত বলা হচ্ছে? সুদের হার বলা হয়েছে তোমাদের x x% বলা হচ্ছে। সুদের হার কত হচ্ছে? সরল সুদের হার হচ্ছে x%। তারপরে আসল কি বলা আছে? এর মূলধন দেওয়া নেই, মূলধন মানে আসল। আসল কত লিখবো আমরা? আসল আমরা স্থির রাখবো, আসল সমান পি টাকা করি, পি টাকা। তারপর হচ্ছে সময় বলা আছে, দেখো সময়, সময় এখানে অলরেডি দেওয়া রয়েছে, সময় এক্স বছরে বলা আছে। এখানে এক্স হচ্ছে, আমরা এ সময়ে টি জানি, আমরা টি মানে সময় হচ্ছে। তাহলে এখানে সময় কত বলছে? এক্স বছর। কত বছর? এক্স বছর। তারপর হচ্ছে সুদ বলা হচ্ছে কত হবে? সুদ জানিয়ে, সুদ মানে আই। তারপর কত হচ্ছে? এক্স টাকা সুদ হলে এখানে মূলধন কত আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা সরল সুদের সূত্র জানি আমরা। তাহলে আই ইকুয়ালস টু পি আর টি বাই 100 বা পিটিআর বাই 100। এটা আমরা জানি। এই সূত্রটা তোমরা সবসময় মনে রাখবে, সরল সূত্রের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট একটা সূত্র। এই সূত্র দিয়ে তোমরা সরল সূত্রের গণিতগুলো সম্পন্ন করতে পারবে। তাহলে চলো এই সূত্র দিয়ে যদি আমরা গণিতটা করি, আমাদের কি জানতে চাওয়া হয়েছে? আমাদের পি মানে কি আসল। এই সূত্র অনুযায়ী যদি আমরা এক্সপ্লেন করি তাহলে কি আছে? আই কত হচ্ছে মানে সুদ কত বলা হচ্ছে? এক্স টাকা। তাহলে এক্স ইকুয়ালস টু, আর পি ফর পি স্থির রাখলাম আমরা, ইন্টু আর ফর কত হচ্ছে? এক্স। x% বলা হচ্ছে, নিচে 100। x% মানে কি জানি আমরা? x/100। নিচে 100 হলো, উপরে x চলে গেল। তাহলে ইন্টু টি ফর কত হচ্ছে? এক্স, ইন্টু কত হচ্ছে? ইন্টু ইন্টু দেওয়া নেই, নিচে হান্ড্রেডস। আমরা সূত্র অনুযায়ী জানি কি পিটিআর বাই হান্ড্রেডস। তাহলে এবার আমরা বা দেবো। আমরা পি এর মানটা যেহেতু এখানে আছে, পি এর মানটা বের করতে হলে আমরা কি এই টোটাল মানটা যদি এদিকে নিয়ে আসবো, তাহলে পি ইন্টু এক্স ইকুয়ালস টু 100 ইন্টু এক্স। বা তাহলে পি এর ভ্যালুটা এখানে রাখবো আমরা, বা এখানেও কাটাকুটি করতে পারি, এক্স এক্স কেটে দিলাম। তাহলে কত থাকলো? তাহলে পি ইকুয়ালস টু কত হচ্ছে? 100 বাই কত হচ্ছে? এক্স। এক্সটা এইদিকে চলে গেলো, ভাগ হয়ে গেলো। তাহলে পি কী বলা হচ্ছে তোমাদের? মূলধন। মূলধন কত পেলাম আমরা? 100/x টাকা। তাহলে অতএব কী হবে? তাহলে মূলধন কত পেলাম আমরা? পি ফর প্রিন্সিপাল বা আসল। আসল কত পেলাম আমরা? 100/x টাকা। বুঝা যায়? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তাহলে কোন অপশানটা তোমাদের সঠিক হচ্ছে? দেখো তোমাদের অপশান নাম্বার কোনটা সঠিক হচ্ছে? 100/x, অপশান নাম্বার সিটা তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন থেকে আমরা। একে দুইটা বলছে, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন। কত আছে? সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? এখানে অপশানগুলো যথারীতি দেওয়া রয়েছে। দেখো 10%, 20%, 5%, 10/1/2%। এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? চলো আমরা একটু গণিত করে দেখি কোনটা সঠিক উত্তর হতে পারে। তাহলে এখানে তোমাদের কি কি রয়েছে প্রদত্ত মানগুলো তোমরা প্রথমে তুলে ফেলতে পারো, তুলে ফেলবে। দেখো দুইয়ের দাগে একের দুইয়েরটা বলা হচ্ছে। চলো বলা হচ্ছে কি প্রদত্ত কী কী মান দেওয়া রয়েছে আমরা প্রথমে তুলে ফেলি। তাহলে 100 টাকা জমা রাখা হলো, মানে কি পি মানে আসল কত পেলাম আমরা? তাহলে আসল কত পেলাম? আসল পি কত পেলাম আমরা? এখানে হচ্ছে তোমাদের 100 টাকা। আসল হচ্ছে 100 টাকা। 2 বছরের সময় কি বলা হচ্ছে? সময়, এটা তোমাদের চক্রবৃদ্ধি সুদের হারের সূত্র। সময়টা আমরা জানি এন ইকুয়ালস টু কত হচ্ছে? 2 বছর। তাহলে সমূল চক্রবৃদ্ধি বলছে 121। সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ অ্যামাউন্ট ফর হচ্ছে, অ্যামাউন্ট মানে কি সমূল চক্রবৃদ্ধি আসল প্লাস সুদ। তাহলে এখানে কি হবে? সুদ আসল হবে। সুদ আসল
আমরা লিখি এ হিসাবে, এ ইকুয়ালস টু কত হচ্ছে 121 টাকা, 121 টাকা। আমরা কি কি পেলাম এখানে? এখানে বলা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত, মানে কি আর এর মান কত হচ্ছে আমাদের বের করতে বলছে। তাহলে সুদের হার আমরা জানি কি আর, পার্সেন্টেজ জানি, এটা আমরা আরই লিখলাম, আর পার্সেন্টেজ আমরা চেঞ্জ করব না, এটা আর পার্সেন্টেজ লিখলাম। আমরা সূত্র কি জানি? আমরা সূত্রটা জানি, দেখো আমরা জানি এ ইকুয়ালস টু কি হয় না পি ইন্টু 1+r/100, আর উপরে এন। এই সূত্র অনুযায়ী আমাদেরকে এই গণিতটা করতে হবে। তাহলে এবার চলো আমরা কি কি মান পেয়েছি, আমরা অলরেডি বুঝতে পেরেছি কি কি মান পেয়েছি। আসল আছে, সময় আছে, সুদাসল আছে, আর সুদের হারটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দিই। তাহলে এখানে এ ইকুয়ালস টু দেওয়া আছে, তাহলে এখানে মানগুলো আমরা যদি বসাই, তাহলে এখানে এ মান কত আছে, এ আছে এখানে অ্যামাউন্ট হচ্ছে বা তোমাদের বলা আছে সুদের বা সুদাসল বলা হচ্ছে, এ ফর সুদাসল মানে অ্যামাউন্ট কত হচ্ছে, বা আমরা অ্যামাউন্টের মান কত পেয়েছি 121 পেয়েছি, ইকুয়ালস টু এখানে পি প্রিন্সিপাল কত দেওয়া আছে, প্রিন্সিপাল এখানে 100 টাকা বলা আছে, 100 আর ইন্টু 1+ বলা আছে 1+r/100, আর এই ভ্যালুটা বের করতে হবে। আর টাইম সময় কত বলা হয়েছে, সময় হচ্ছে 2 বছর। তাহলে 121 ইকুয়ালস টু কত হচ্ছে, আমরা 100টা যদি এদিকে নিয়ে চলে আসছি তাহলে কত হবে, এখানে বাই দিয়ে দেবো, বাই 100 ইকুয়ালস টু এখানে কি থাকছে 1+r/100, মানে কি 100 একে 100, তাহলে 100 প্লাস কত হচ্ছে r/100 এর বর্গ, বা আমরা কি করব 121/100 ইকুয়ালস টু কত হচ্ছে, আমরা এটা যদি বর্গ তুলে দিই তাহলে কি হবে 100 প্লাস আর এর বর্গ ফেলে দেব, বাই কত হচ্ছে 100 বর্গ মানে কি কত হবে, তাহলে একের পিঠে 4টে শূন্য, একের পিঠে 4টে শূন্য। আর এদিকে লক্ষ্য করো, এদিকে 100 দুটো শূন্য কাটো, এদিকে 2000-এর দুটো শূন্য কাটো, কত 100 পড়ে থাকছে, 100টা আমরা এই সংখ্যার সঙ্গে গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে 121 আর 100 গুণ করলে কত হবে 1 2 1 দুটো শূন্য ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে 100 প্লাস আর এর বর্গ থাকছে 100 প্লাস আর এর হোল স্কোয়ার। তাহলে তাহলে আমরা টোটাল এটা বাম পক্ষে আর ডান পক্ষের সংখ্যাগুলো আমরা স্থান পরিবর্তন করব। তাহলে 100 প্লাস আর এর বর্গ ইকুয়ালস টু 121 দুটো শূন্য। তাহলে এবার আমরা কি করব, এবার এইদিকে লিখছি আমরা, দেখো তাহলে কী বলা আছে 121টা আমরা যদি করি এর বর্গ রূপান্তর করব, তাহলে এই প্লাস বি হোল স্কয়ার সূত্র, তাহলে এক্ষেত্রে হলো 100-র বর্গ হচ্ছে 100-র বর্গ প্লাস 2 ইন্টু 100 ইন্টু আর প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে 2100, 121 দুটো শূন্য, অর্থাৎ 12,100, বা তাহলে 100-র বর্গ আমরা জানি কত হচ্ছে, 100-র বর্গ হচ্ছে তোমাদের একের পিঠে 4টে শূন্য, প্লাস 100 দুগুণে 200 আর প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু 1 2 1 দুটো শূন্য, বা এদিকে 2000টা এদিকে নিয়ে চলে আসবো, তাই না, 2000টা এদিকে নিয়ে চলে আসবো। তাহলে এখানে কত থাকছে, তাহলে এখানে থাকছে এদিকে নিয়ে চলে এলে কি হবে, চলো দেখি আমরা, তাহলে সাজিয়ে নিই একটু, আর স্কোয়ার থাকছে এখানে, আর স্কোয়ার প্লাস 200 আর প্লাস 12,100 থেকে আমরা 2000 বাদ দেব। 12,100 থেকে যদি আমরা 2000 বাদ দিই কত থাকছে 2100 থাকছে, তাহলে এখানে সাইন কী হবে, মাইনাস হবে, তাহলে মাইনাস কত হচ্ছে 2100 ইকুয়ালস টু 0, তাহলে মাইনাস থাকছে এটা, তাহলে আমরা এটা মিল টার্ম করবো, মিল টার্ম অর্থাৎ মধ্যপদের সহগ নির্ণয় করব। তাহলে এখানে কি বলা হচ্ছে দেখো, তাহলে 2100 দেখো এখানে 200 আছে, দেখো এখানে
210 10-এর সঙ্গে যদি আমরা 10 গুণ করি তাহলে কত হবে? 2100 হবে। সুতরাং 210 বিয়োগ যদি 10 করি তাহলে 200 হচ্ছে। তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে? সরি, আর স্কোয়ার প্লাস কত হচ্ছে? তাহলে 210 মাইনাস 10 ইন্টু আর আর মাইনাস 2100 ইকুয়ালস টু 0। তাহলে আর স্কোয়ার থাকছে, তাহলে আর স্কোয়ার প্লাস 210 আর আর প্লাস মাইনাসে মাইনাস 10 আর এখানে মাইনাস 2100 ইকুয়ালস টু 0। বা তাহলে আর কমন নাও, আর কমন নিলে কত থাকছে? আর প্লাস কত হচ্ছে? 210 থাকছে আর মাইনাস এখানে 10 কমন নাও, তাহলে আর মাইনাস প্লাসে মাইনাস প্লাস কত হচ্ছে? এখানে 210 ইকুয়ালস টু 0। তাহলে বা কত হচ্ছে? তাহলে এক্স প্লাস 210 থাকছে, এক্স প্লাস 210 ইন্টু এক্স না সরি আর, এটা আর হচ্ছে আর প্লাস, দেখো আর প্লাস 210 আবার আর মাইনাস 10 ইকুয়ালস টু 0। তাহলে এবার দেখো এখানে আমরা সহজে বুঝতে পারছি যে আর প্লাস 210, দেখো অতএব আর প্লাস 210 ইকুয়ালস টু 0 যদি করি তাহলে আর ইকুয়ালস টু মাইনাস 210 হচ্ছে। তাহলে আর এর মান কিন্তু আর এর ভ্যালু এখানে ঋণাত্মক, তাই এটা এর অ্যান্সারটা সঠিক হবে না। ঋণাত্মক মান কোনো দিন অ্যান্সার হতে পারে না, ঋণাত্মক মান কোনো দিন তোমাদের সুদের হার হতে পারে না। সুতরাং আমরা ধনাত্মক মানটা খুঁজতে হবে আমাদের। আর মাইনাস 10 দেওয়া আছে দেখো, অতএব আর মাইনাস 10 ইকুয়ালস টু 0 হলে তাহলে আর ইকুয়ালস টু 10 হচ্ছে, তাহলে 10%, এটা হচ্ছে তোমাদের ধনাত্মক রাশি। সুতরাং এটা সুদের হার হওয়া সম্ভব। সুতরাং এই অ্যান্সারটা কত হলো? তাহলে অতএব আর ইকুয়ালস টু কত হচ্ছে? আর ইকুয়ালস টু 10%। কত হলো? 10% হলো। বোঝা গেছে তোমাদের কোন অপশানটা সঠিক উত্তর হচ্ছে? চলো দেখি। আমরা দেখতে পাচ্ছি এখানে তোমাদের দুইয়ের দাগের প্রশ্নে দেখতে পাচ্ছি আমরা অপশন নম্বর এটা তোমাদের সঠিক উত্তর হচ্ছে 10%। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণ হলে, তাহলে দেখো এখানে অপশানগুলো রয়েছে। এ অপশান 1 থাকছে বি নট ইকুয়ালস টু 0, সি নট ইকুয়ালস টু 0, এ নট ইকুয়ালস টু 0, কোনোটি নয়। এখানে সহজে আমরা বুঝতে পারছি এখানে দ্বিঘাত সমীকরণ বলছে। দ্বিঘাত মানে কি? যে সমীকরণের সর্বোচ্চ ঘাত 2 হবে সেই সমীকরণকে আমরা কি দ্বিঘাত সমীকরণ বলবো। এখানে সর্বোচ্চ ঘাত এক্সের সর্বোচ্চ ঘাত কিন্তু 2 হচ্ছে। সুতরাং এক্সের সর্বোচ্চ ঘাত 2 যদি হয়, এবার দেখো নট ইকুয়ালস টু মানে কি? হবে না, শূন্য হবে না। শূন্য হবে না দেখতে পাচ্ছি। আমরা যদি এর ভ্যালু যদি বের করি, চলো আমরা দেখি, আমরা যদি একটা গণিত করে দেখি এই সমীকরণে, ভালো করে মন দিয়ে তোমরা বুঝে নেবে দ্বিঘাত সমীকরণটা, এটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। এটা তোমাদের 3-এর দাগের প্রশ্ন ছিল এটা। তাহলে এটা থাকছে, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস কত থাকছে? বি এক্স প্লাস কত হচ্ছে তোমাদের সি ইকুয়ালস টু 0 যদি হয়। এবার শর্ত দেখো, আমাদের দ্বিঘাত সমীকরণ যেহেতু বলেছে, দ্বিঘাত সমীকরণ যেহেতু বলেছে তোমাদের, সুতরাং আমরা দেখতে পাচ্ছি তো এখানে এর ভ্যালু যদি আমরা ইকুয়ালস টু 0 যদি করি তাহলে কি? তাহলে এখানে মানটা কি হবে? তাহলে এর ভ্যালু কত হচ্ছে? 0। তাহলে 0 ইকুয়ালস টু এক্স, সরি 0 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে কত হবে? এখানে দেখো, তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে যদি শূন্য গুণ করি তাহলে শূন্য হচ্ছে। তাহলে এর মান যদি শূন্য হয়ে যায়, এর মান যদি 0 হয়, এর ভ্যালু যদি 0 হয়, তখন এর মান যদি 0 হয় তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে যদি গুণ করি তাহলে কি 0 হচ্ছে। তো 0 হলে কিন্তু এই সমীকরণটা কখনোই তোমাদের দ্বিঘাত সমীকরণ থাকছে না। এখানে বি এর মান 0 হলেও তবু চলবে, বি ইকুয়ালস টু 0 যদি হয়, তাহলে এখানে তাহলে 0 ইন্টু এক্স তাহলে কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে এটাও তবু দ্বিঘাত সমীকরণ হবে। আর সি এর ভ্যালু 0 হলে তবুও এটা দ্বিঘাত সমীকরণ হবে। কিন্তু এর ভ্যালু যদি 0 হয় তাহলে এটা কিন্তু কখনোই কিন্তু দ্বিঘাত সমীকরণ থাকবে না, কেননা এর সর্বোচ্চ ঘাত 2, যেহেতু আমাদের দ্বিঘাত সমীকরণ বলা হয়েছে। সুতরাং এর ভ্যালু কখনো শূন্য হবে না, এর ভ্যালু কখনো শূন্য হবে না। সুতরাং আমরা লিখতে পারি তাহলে এ নট ইকুয়াল টু 0 হবে। হবে না মানে কি? নট ইকুয়ালস টু, অর্থাৎ এ নট ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তাহলে কোন অপশানটা তোমাদের সঠিক হচ্ছে? দেখতে পাচ্ছি তোমাদের অপশানটা কোনটা সঠিক উত্তর হচ্ছে? দেখতে পাচ্ছি এ নট ইকুয়ালস টু 0, অপশান নম্বর সিটা, তাই না? চলো পরের প্রশ্ন দেখি আমরা। 2a ইকুয়ালস টু 3b ইকুয়ালস টু 4c হলে এস টু বি এস টু সি এর ভ্যালু কত হবে? চলো আমরা এই গণিতটা করে ফেলি। তাহলে এখানে তোমাদের রয়েছে কি 4-এর দাগের প্রশ্ন বলা হচ্ছে। তাহলে বলা হচ্ছে যে 2a ইকুয়ালস টু 3b ইকুয়ালস টু 4c। এখানে আমরা লিখতে পারি
যে ইকুয়ালস টু আমরা কে ধরলাম, তাহলে অশূন্য ভেদ ধ্রুবক করে দিতে পারি আমরা। তাহলে এক্ষেত্রে বা অতএব 2a ইকুয়ালস টু কে ধরি, তাহলে কি হবে, তাহলে বা দিয়ে দেবো, তাহলে তাহলে a ইকুয়ালস টু কত হচ্ছে, k/2 হচ্ছে। আবার দেখো, আবার যদি 3b ইকুয়ালস টু যদি কে ধরি, বা b ইকুয়ালস টু কত, k/3। আবার দেখো 4c ইকুয়ালস টু কে যদি ধরি, বা c ইকুয়ালস টু k/4। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব আমরা দেখো মানগুলো যদি অনুপাতে প্রকাশ করি, তাহলে দেখো, তাহলে a:b:c যদি হয়, এর ভ্যালু কত হচ্ছে, k/2, তাই না, বির ভ্যালু k/3, সির ভ্যালু k/4। তাহলে আমরা লিখবো, তাহলে হরগুলো আমরা লসাগু করি, তাহলে 2, 3 আর 4 লসাগু যদি করি, 2 দুগুণে 2 একে 2, 3 নামলো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে 12 হলো, তাহলে 12টা আমরা কি করব, 12টা গুণ করব উভয়ের সঙ্গে। তাহলে k/2 ইন্টু 12 ইস টু k/3 ইন্টু 12 ইস টু k/4 ইন্টু কত হচ্ছে 12। তাহলে 2, 6, 12, 3, 4, 12, 4, 3, 12 কত হলো, কেটা তুলে দাও, কে প্রতিটা ক্ষেত্রে তুলে দাও, কত থাকছে 6:4:3। তাহলে তোমাদের a:b:c এর ভ্যালু কত বেরোলো, 6:4:3। কোন অপশানের সঠিক উত্তর হচ্ছে তোমাদের দেখো এখানে 6:4:3, অপশান নম্বর তোমাদের ডিটা সঠিক উত্তর হচ্ছে। অপশান নম্বর ডি তোমাদের সঠিক উত্তর কোনটা হচ্ছে, তোমাদের দেখো এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন থেকে আমরা, ও কেন্দ্রবৃত্তের এ বি ও সি ডি যে দুটি দৈর্ঘ্য সমান, এ ও বি ইকুয়ালস টু 60 ডিগ্রি হলে, তাহলে সি ও ডি কত হবে। চলো আমরা গণিতটা করে দেখছি। এখানে দেখো ও কেন্দ্রবৃত্ত আমরা যদি অঙ্কন করি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো, দেখো 5 দাগের প্রশ্ন, তাহলে একটা ও কেন্দ্রবৃত্ত আমরা অঙ্কন করলাম, কেন্দ্রটা এখানে লিখলাম আমরা কেন্দ্র, তাহলে উভয় দিকে জ্যাক বলা আছে, কেন্দ্র থেকে সমদূরবর্তী বলা হচ্ছে। সুতরাং আমরা যদি করি এইভাবে, তাহলে আমরা কেন্দ্র থেকে যদি সমদূরবর্তী স্থানে অবস্থান করি, তাহলে কী হবে, এইভাবে আমরা অঙ্কন করতে পারি। দেখো এদিকে দেখো, এই কেন্দ্র এটা হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে কি দেখো বলা হচ্ছে, এখানে বলা আছে সিওডি, দেখো এ ও বি বলা হচ্ছে, এ ও বি 60 ডিগ্রি, এ ও বি এটা ও কেন্দ্রবৃত্ত, এ ও বি কত হচ্ছে 60 ডিগ্রি হচ্ছে। তাহলে 60 ডিগ্রি হলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এগুলো কি হচ্ছে, একই বৃত্তের জায়গা দেখতে পাচ্ছি বা ব্যাস দেখতে পাচ্ছি। সুতরাং দেখো আমরা বিপরীত কোণের একটা ফাংশন জানি কি, দেখো তাহলে দুটি রেখা যদি একে অপরকে ছেদ করে, তাহলে তার বিপরীত কোণ দ্বয় কী হয়, পরস্পর সমান হয়। তাহলে এই কোণের মান যদি 60 ডিগ্রি হয়, আমরা সহজে বুঝতে পারছি সি ও ডি কোণ কত হবে, অবশ্যই আসলে 60 ডিগ্রি হবে, তাই না। তাহলে কত হচ্ছে, তাহলে অতএব সি ও ডি কোণ ইকুয়ালস টু কত হবে, 60 ডিগ্রি। বুঝেছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি তোমাদের কোন অপশানটা সঠিক হচ্ছে সঠিক উত্তর হচ্ছে, এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশান নম্বর সি সঠিক উত্তর হচ্ছে, বুঝেছে, 60 ডিগ্রি হবে। চলো পরের প্রশ্ন থেকে আমরা 4 দাগের প্রশ্ন কি বলা আছে, যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ব্যাস, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, এ ডি সি ইকুয়ালস টু 120 ডিগ্রি হলে বিএসি এর মান কত। চলো এখানে চিত্র দেওয়া রয়েছে, ভালো করে লক্ষ্য রাখো। তো এখানে দেখো ও কেন্দ্রবৃত্ত, আর এখানে বলা আছে এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ বলা আছে, এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আর এখানে এই কোণটা অর্থাৎ এডিসি কোণ 120 ডিগ্রি হলে, এখানে বলা আছে কোন কোণের মানটা বের করতে বলছে, আমরা আমাদের বিএসি এই কোণের মানটা আমাদের বের করতে বলা হচ্ছে। এখানে তোমরা বৃত্তস্থ চতুর্ভুজ যারা প্র্যাকটিস করবে বা করছো যারা, তারা অবশ্যই সহজে বুঝতে পারবে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় একে অপরের সম্পূরক কোণ হয়ে থাকে। তাহলে দেখো আমরা একটা বৃত্তস্থ যদি চতুর্ভুজ অঙ্কন করি, একটু বড় করে লিখছি আমি, দেখো এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ যদি আমরা এভাবে অঙ্কন করি, তাহলে লক্ষ্য করো বৃত্তস্থ চতুর্ভুজ এভাবে তোমাদের দেওয়া আছে, দেখতে পাচ্ছি আমি। তাহলে এইভাবে একটা দেওয়া আছে, বৃত্তস্থ চতুর্ভুজ দেওয়া আছে, আর এই কোণ বলা আছে এ বি আর সি ডি।
তাহলে এসি যুক্ত করা হয়েছে, এসিটা কিন্তু কেন্দ্র, এসিটা যুক্ত করা হয়েছে, আর এখানে কেন্দ্রটা তোমাদের এখানে থাকছে। কেন্দ্রটা কার উপর থাকছে? এখানে কিন্তু কেন্দ্র উপরে ব্যাস থাকছে। ব্যাসটা আমি একটু মিস্টেক করে গেছি। আমি চিত্রটা আমি যদি আবার লিখি, দেখো চিত্রটা যদি আবার একটা অঙ্কন করি, দেখো এখানে বলা হয়েছে, দেখো এখানে কেন্দ্র হচ্ছে, তাই না? কেন্দ্র বরাবর যে বৃহত্তম যে বা ব্যাস টানলাম, তাহলে এই দুটো হচ্ছে আমরা যুক্ত করলাম। তাহলে এটা হলো বৃত্তস্থ চতুর্ভুজ হলো, এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র ও দেওয়া হয়েছে। এখানে এ বি সি ডি, এখানে এসি যুক্ত করা হয়েছে, এসি, আর এই কোণ বলা হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি বলা হয়েছে। তাহলে 120 ডিগ্রি হলে তাহলে আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় একে অপরের সম্পর্ক কোণ, অর্থাৎ এই কোণ আর এই কোণের যোগফল কত হবে? এই বিপরীত কোণ দ্বয়ের যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। সম্পর্ক কোণ হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এই দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে 120 ডিগ্রির সঙ্গে কত যোগ করলে 180 ডিগ্রি হবে? আমরা অবভিয়াসলি জানি এই কোণটা হবে 60 ডিগ্রি। কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি, তাই না? তাহলে এই কোণ যদি 120 ডিগ্রি হয়, এই কোণ 60 ডিগ্রি হলে এই দুটি কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। আমরা কি জানলাম? যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় একে অপরের সম্পূরক কোণ, বুঝা গেছে? সম্পূরক। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে এই কোণের মান যদি 120 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মান কত হবে? 180 থেকে যদি 120 ডিগ্রি বাদ দিয়ে, তাহলে 60 ডিগ্রি হচ্ছে। বোঝা গেছে? আবার দেখো এসিবি, এসিবি আমরা কি পেলাম দেখো, তাহলে এ বি সি কত পেলাম আমরা? এ বি সি কোণ কত পেয়েছি? তাহলে 60 ডিগ্রি পেয়েছি। কেন সেটা আমি প্রমাণ করে দিয়েছি। এবার দেখো এ সি বি বা বি বা এ বি সি একটি অর্ধবৃত্তস্থ কোণ, এইটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আমরা সবসময় জানি বৃত্তস্থ কোণ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা দেখো, এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। ঠিক আছে? অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কত হবে? 90 ডিগ্রি হবে। এই কোণের মান যদি 90 ডিগ্রি হয়, এই কোণের মান কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। আমাদের বলা আছে বি এ সি কোণ, অর্থাৎ এই কোণের মান কত হবে? আমরা জানি ত্রিভুজের এ বি সি একটি ত্রিভুজ যদি হয়, এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই দুটি কোণের যোগফল করো আর 180 থেকে বাদ দিয়ে দাও। 9 × 6 কত হচ্ছে? 9 × 6 15, 150 ডিগ্রি। এই দুটি কোণের যোগফল কত হচ্ছে? 150 ডিগ্রি। এ বি সি ত্রিভুজের এ সি বি কোণ আর এ বি সি কোণ দুটো যোগ করে দাও, যোগ করলে কত হচ্ছে? 150 ডিগ্রি। আর এই কোণের মান কত হবে? এই দুটো কোণের যোগ করে 180 থেকে বাদ দিয়ে দাও, তাই হয়ে যাবে। দেখো এ কোণ ইকুয়ালস টু কত হবে? এ কোণ সমান কত হচ্ছে? এ কোণ মানে কি? বি এ সি কোণ। তোমাদের যে প্রশ্নে রয়েছে বি এ সি কোণ, তাহলে বি এ সি কোণ অর্থাৎ এ কোণের মান কত হবে? আমরা 180 থেকে এই দুটি কোণের যোগফল বাদ দাও, 90 আর 60 কত হচ্ছে? 150 ডিগ্রি বাদ দিলে কত হচ্ছে? তোমাদের 30 ডিগ্রি। তাহলে অতএব বি এ সি কোণ কত হলো? বি এ সি কোণ ইকুয়ালস টু কত হচ্ছে? 30 ডিগ্রি। বুঝে গেছে? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি কি আছে। দেখো পরের প্রশ্ন 2 প্রশ্ন দেখো, 2 প্রথমটা কি বলে? শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে? এখানে কি কি শর্ত রয়েছে সেগুলো প্রদত্ত কি কি মান রয়েছে সেই মানগুলো প্রথমে তুলে ফেলে যাক। তাহলে প্রথমে কি বলা হচ্ছে? 2 প্রথম প্রশ্ন দেখো, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, এখানে সরল সুদের হার কত বলা আছে? তাহলে এখানে প্রদত্ত কি কি মান দেওয়া রয়েছে, প্রদত্ত মানগুলো রয়েছে। দেখো এখানে সরল সুদের হার কত হচ্ছে? সরল সুদের হার এখানে আমরা জানি R% কত হলে এখানে R% অর্থাৎ সরল সুদের মান হারটা আমাদের বের করতে হবে। আমরা ধরলাম R% ধরলাম। তাহলে এক্ষেত্রে দেখো কোনো টাকার 10 বছরের সুদ আসলের কত হবে? আমরা আসলটা এখানে দেওয়া নেই, তাহলে আসল আমরা যদি লিখি, তাহলে আসল সমান পি টাকা ধরলাম, পি টাকা। আর 10 বছরের সুদ, এখানে সময় কি বলা হচ্ছে? সময় জানি টি, তাহলে এখানে কত বলছে? 10 বছর বলা হচ্ছে। আর বলেছে সুদ হবে আসলের 2/5 অংশ। সুদ আমরা কত জানি? আমরা কি জানি? তাহলে সুদ মানে কি? আই ইকুয়ালস টু জানি। সুদ হবে কত হচ্ছে? আসলের কত হচ্ছে? সুদ আসলের কত অংশ? 2/5 অংশ। তাহলে সুদ হবে কি? আসলের 2/5 অংশ। তাহলে পি ইন্টু কত হচ্ছে? পি ইন্টু 2/5 ইকুয়ালস টু কত হবে? তাহলে 2p বাই কত হচ্ছে? 5 টাকা। এবার আমরা সরল সুদের সূত্র অনুযায়ী জানি আমাদের কি বের করতে হবে? এখানে সুদের হারটা আমাদের বের করতে হবে। তাহলে সুদের হার বের করতে হলে প্রথমে আমরা দেখো শর্ত অনুযায়ী আমরা জানি যে আই ইকুয়ালস টু, অতএব আমরা জানি আই ইকুয়ালস টু কত হচ্ছে? পিটিআর বাই 100।
বা আই এর ভ্যালু কত আছে, আই আছে তোমাদের গিয়ে, তাহলে আই অর্থাৎ সুদ কত আছে 2p/5 ইকুয়ালস টু পি এর ভ্যালু পি থাকছে ইন্টু টি এর ভ্যালু কত হচ্ছে, টি এর ভ্যালু হচ্ছে 10 বছর ইন্টু কত হচ্ছে আর এর ভ্যালু কত হচ্ছে, আর এর ভ্যালু এখানে যেহেতু নেই আর ফেলে রাখলাম, আর নিচে কত লিখলাম, নিচে হচ্ছে তোমাদের 100। এখানে দেখো এবারে 2p, 2 ইন্টু পি মানে কি পি, এই বিটা কেটে দিলাম আমরা। এবার 10-এর একটা শূন্য কাটলাম, এর একটা শূন্য কাটলাম, আর এখানে কাটলাম কি 5 দুগুণে কত হচ্ছে 10, 2 হলো। এবার কি থাকলো এখানে দেখো কোনাকোনি গুণ করলে কী পাবো, আর পরে থাকছে এখানে, তাহলে অতএব বা আর ইকুয়ালস টু 2 দুগুণে 4, কত হচ্ছে 4। তাহলে অতএব আর ইকুয়ালস টু কত হবে 4%। কত পেলাম আমরা, 4% পেলাম। কেমন, তাহলে এখানে শতকরা বার্ষিক সরল সুদের হার কত পেলাম আমরা, 4% পেলাম, ঠিক আছে 4%। চলো পরের প্রশ্ন কি বলা আছে দেখি, পরের প্রশ্ন কি বলা আছে এখানে দেখো, যে 2-এর দাগের প্রশ্ন, যে সমীকরণের বীজগুলি x² প্লাস px+1 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজগুলি অনন্যক, সেই সমীকরণটি গঠন করো। এখানে যে সমীকরণের বীজগুলি বলা আছে x² প্লাস px+1, সমীকরণের বীজগুলি অনন্যক বলা আছে, বীজগুলি অনন্যক সেই সমীকরণটি গঠন করো। চলো আমরা এই গণিতটা একটু ভালো করে করি। চলো প্রথমে আমরা লিখবো, ধরি দেখো সমীকরণটা রয়েছে কি x² প্লাস px+1 ইকুয়ালস টু 0। এই সমীকরণে ধরি সমীকরণের বীজ দুটি হলো আলফা ও বিটা। আলফা বিটা দুটো বীজ ধরে ফেললাম আমরা। এবার দুটো বীজ ধরলাম, এরপর আমরা লিখতে পারি যে আমরা জানি বীজদ্বয়ের সমষ্টি, প্রথমে আমরা জানি আমরা কি লিখবো, বীজদ্বয়ের সমষ্টি কী হয় আমরা, তাহলে বীজদ্বয়ের সমষ্টি যদি বের করি, তাহলে অতএব আলফা প্লাস বিটা, বীজদ্বয়ের সমষ্টির সূত্র কি জানি আমরা, বীজদ্বয়ের সমষ্টির সূত্র জানি যে তাহলে দেখো সমীকরণের, দেখো এখানে দেখো এটা এক্সের সহগ কত হচ্ছে পি পাচ্ছি, আর x² সহগ কত পাচ্ছি 1 পাচ্ছি। তাহলে আমরা দুটি বীজের যোগফলের সম্পর্কে আমরা যদি করি, এক্সের সহগ বাই x² সহগ, অর্থাৎ মাইনাসটা হবে জানি আমরা, তাহলে মাইনাস আমরা কি জানি এক্সের সহগ বাই x² সহগ, বোঝা গেছে। তাহলে এখানে দেখো এক্সের সহগ কত আছে, এক্সের সহগ আমরা যদি এদিকে লিখি, এক্সের সহগ কি আছে পি আছে, আর x² সহগ কত আছে, x² সহগ কত আছে 1 আছে, আর x0 সহগ কত আছে 1 আছে। তাহলে এখানে আমাদের কি লাগবে, যে দুটি বীজের যোগফল যখন হবে তখন কি হবে মাইনাস কি হবে, তাহলে এক্সের সহগ বাই x² সহগ, এক্সের সহগ কত আছে, এক্সের সহগ হচ্ছে পি, তাহলে পি বাই কত হচ্ছে, আর x² সহগ কত হচ্ছে 1, কত হচ্ছে -p/1, মানে কত হচ্ছে -p/1, মানে কি জানি আমরা -p জানি। আবার দুটি বীজের যোগফল যেমন হলো, তেমন দুটি বীজের গুণফল কী হবে, তাহলে আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু কী হবে, তাহলে দুটি বীজের গুণফল হলে কী হবে, আমরা জানি সমীকরণটির ধ্রুবপদ কত হচ্ছে, 1 হচ্ছে, তাহলে সমীকরণের ধ্রুবপদ বাই কী হচ্ছে, কত হচ্ছে x² সহগ, তাহলে ধ্রুবপদ হচ্ছে 1 হচ্ছে, সুতরাং 1 বাই কত হচ্ছে x² সহগ, কত হচ্ছে x² সহগ হচ্ছে 1, তাহলে ইকুয়ালস টু কত হলো 1। তাহলে দুটি বীজের গুণফল পেলাম কত, দুটি বীজের যোগফল পেলাম -p, আর দুটি বীজের গুণফল পেলাম কত হবে 1 পেলাম। তাহলে এবার আমরা লিখতে পারি, এবার আমাদের কি বলা হয়েছে, যে আমাদের বলা যে সমীকরণের বীজগুলির অনন্যক, এই যে দুটি বীজ ধরেছিলাম আলফা ও বিটা, এই আলফা বিটা এই দুটি বীজের অনন্যক কী হবে, তাহলে আমরা লিখতে পারি যে আলফা ও বিটা এর অনন্যক কত হবে, অনন্যক হবে গিয়ে তাহলে 1/আলফা, তাহলে 1/আলফা হবে, আর আরেকটা এবং তাহলে 1/বিটা হবে। তাহলে এবার আমরা লিখতে পারি, তাহলে এবার আমরা দুটি বীজ পেলাম, আমরা অনন্যকের বীজ দুটি পেলাম, আমরা এই ক্ষেত্রে আমরা কী করবো, যোগ করব, আর অপর ক্ষেত্রে কী করবো, গুণ করব। তাহলে 1/আলফা প্লাস 1/বিটা ইকুয়ালস টু কত হবে, তাহলে আমরা জানি যে আলফা ইন্টু বিটা অর্থাৎ লসহ করলে কী হবে আলফা বিটা, আর উপরে কী হবে আলফা প্লাস বিটা, তাই না, সমান। তাহলে দুটি বীজের যোগফল কত ছিল, দুটি বীজের যোগফল কত ছিল, উপরে দেখতে পাচ্ছি -p ছিল, আমরা -p লিখলাম, -p বাই, আর দুটি বীজের গুণফল কত হচ্ছে 1, তাহলে কত হলো, এক্ষেত্রে আমরা পেলাম কি ইকুয়ালস টু, তাহলে দুটি বীজের
দুটি বীজের অনন্যকে যখন আমরা যোগ করলাম বা সমষ্টি করলাম সেক্ষেত্রে হলো উত্তর কত হলো -p। আবার আবার এই দুটি বীজের অনন্যকের গুণফল যদি করি তাহলে 1/α এবং দাও দুটি বীজের গুণফল কত হবে 1/β ইকুয়ালস টু কত হবে তাহলে 1/α ইন্টু বিটা। তাহলে আলফা বা বিটার মান কত জানি আমরা, আলফা ইন্টু বিটার মান কত হচ্ছে, এখানে দেখো আলফা ইন্টু বিটার মান কত হচ্ছে 1 হচ্ছে, আলফা ইন্টু বিটার মান কত হচ্ছে 1, শুধু কত হলো 1 হলো। দেখো এই মানের কোনো পরিবর্তন হয়নি, অতএব আমরা সমীকরণ গঠনের একটা সূত্র জানি না। সমীকরণ গঠনের সূত্র কি জানি আমরা, দেখো সমীকরণ গঠনের সূত্র জানি যে এক্স স্কোয়ার মাইনাস দুটি বীজের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আর আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু 0। এভাবে জানি আমরা দুটি বীজের যোগফল এখানে সহজে অনন্যকের বলেছে না, অনন্যকের যোগফল বলা হচ্ছে -p, তো এর জায়গায় আমরা -p লিখে দেবো, তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস তাহলে -p, তাহলে দুটি বীজের গুণফল অনন্যকের যোগফল বলা হচ্ছে -p হচ্ছে, আর ইন্টু এক্স প্লাস দুটি বীজের গুণফল কত হচ্ছে 1 ইকুয়ালস টু 0। তাহলে বা আমরা লিখতে পারি তাহলে এক্স স্কোয়ার ব্যাকেট তুলে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু 0। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, বুঝে গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। দেখো পরের প্রশ্ন দেখো, বলেছে 2 এর দাগে কি বলেছে, 2 এর 3 এর দাগে বলেছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ যা এর দৈর্ঘ্য 12 সেমি। বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের বলা আছে মধ্যে দূরত্ব নির্ণয় করো। 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে, তাই না? তাহলে এবার এবং তাদের সাধারণ যা এর দৈর্ঘ্য বলা আছে 12 সেমি, সাধারণ যা দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। তাহলে বৃত্ত দুটি কেন্দ্রদ্বয় এর মধ্যে দূরত্ব নির্ণয় করো। চলো আমরা গণিতটা সমাধান করি। প্রথমে আমরা দুটি চিত্র অঙ্কন করব। দুটি বলা হচ্ছে ছেদ করেছে দুটি বৃত্ত, একই বৃত্ত অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ যেহেতু সমান অর্থাৎ 10 সেমি করে যদি ব্যাসার্ধ হয় সেক্ষেত্রে আমরা যদি লিখি তাহলে দুটি বৃত্ত আমরা যদি অঙ্কন করি তাহলে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বলেছে একে অপরকে ছেদ করবে, তাদের সাধারণ জ্যা বলা হচ্ছে, সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য বলা হচ্ছে তোমাদের 12 সেমি বলা হচ্ছে, সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। অর্থাৎ আমরা এইভাবে চিত্রটা অঙ্কন করতে পারি। তাহলে এদের কেন্দ্র দেখো, এদের কেন্দ্রের দূরত্ব কত আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। এর সাধারণ জ্যাটা এটা হবে, এটা হচ্ছে তার সাধারণ জ্যা, এর দৈর্ঘ্য হবে কত 12 সেমি হবে, এদের কত হবে 12 সেমি। আর এখানে দুটো কেন্দ্র ধরলাম, এটাও দুটো কেন্দ্র বলা হচ্ছে, তাহলে এখানে কী ধরলাম, এটা হচ্ছে এ ধরলাম কেন্দ্র দুটি, এটা এ ধরলাম, এটা বি ধরলাম, তাহলে দেখো এই দুটি কেন্দ্রের দূরত্ব আমাদের জানতে চাওয়া হয়েছে। এদের সাধারণ ব্যাসার্ধ কত বলা হচ্ছে 10 সেমি। আমরা যদি এই সাধারণ যে শীর্ষবিন্দু যদি আমরা ছেদ করি, এখান থেকে এই পর্যন্ত যদি ছেদ করি, এর নামকরণ করলাম সি দিলাম, তাই না? এবার দেখো এটা দিলাম ডি দিলাম, এবার সি ডি সাধারণ যা, তাহলে ও কেন্দ্রবৃত্তের তাহলে বলা হচ্ছে ব্যাসার্ধ বলা হচ্ছে 10 সেমি বলা আছে, তাহলে এ সিও 10 সেমি হবে, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর বি সি হবে এটা কত 10 সেমি হবে, তাই না? এবার দেখো এখানে এ সি বি আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে তোমাদের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সমকোণী ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে এ সি, এটা ধরলাম আমরা ই ধরলাম বা এক্স ধরলাম, তাহলে দেখো এ সি এক্স একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের আমরা পাচ্ছি অতিভুজ পাচ্ছি আর লম্ব পাচ্ছি, ভূমিটা আমাদের বের করতে হবে। ভূমি যদি বের করি এখান থেকে এইটুকু যে মান হবে এর সঙ্গে এইটুকু মান দূরত্ব একই হবে, সুতরাং এরও ব্যাসার্ধ 10 হবে, এরও ব্যাসার্ধ 10, সুতরাং এর সাধারণ যা যদি সি ডি 12 হয় তাহলে সি এক্স, এটা আমরা এক্স ধরেছি, সি এক্স কত হবে 6 সেমি, অলরেডি আমরা সহজে বুঝতে পারছি। তাহলে আমরা কি লিখবো, তাহলে এবার ও কেন্দ্রবৃত্তের দুটি ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ সমান 10 সেমি এবং সিডি সাধারণ জ্যা, তাহলে সিডি সাধারণ যদি জ্যা হয় যার মান কত বলছে 12 সেমি,
তাহলে অতএব সিডি যদি 12 সেমি হয় তাহলে আমরা লিখতে পারি সি এক্স কত হবে, এখানে ছেদবিন্দু কত হচ্ছে, এখানে এক্স, অর্থাৎ এইটুকু কত হবে, অতএব সি এক্স কত হবে, সি এক্স হবে অর্ধেক, অর্থাৎ 12/2 কত হবে 6 সেমি। বুঝেছ? তাহলে এইটুকু 6 সেমি। তাহলে আমরা এ কেন্দ্রবৃত্তের দেখো, এ কেন্দ্রবৃত্তের দেখো এর ব্যাসার্ধ পাচ্ছে কত 10 সেমি, আর এর লম্ব কত পাচ্ছে, লম্ব 6 সেমি। এটা সমকোণী ত্রিভুজ। অতএব ত্রিভুজ এ সি এক্স এর কত হচ্ছে, এর এসি, আমরা এটা ত্রিভুজ এসি এক্স একটি লিখো, একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার এসি এটা ব্যাস বলা, ব্যাসার্ধ বলা আছে, এসি কত হচ্ছে 10 সেমি ব্যাসার্ধ এটা হবে, এবং এবং বলা আছে সি এক্স বলেছি 6 সেমি। তাহলে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যেহেতু, অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি, তাহলে বলা হচ্ছে এ এক্স, এ এক্স, এ এক্সের বর্গ ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে এক্সের বর্গ, আমরা ভূমিটা বার করবো, এক্স ভূমি, এটা ভূমি, তাহলে আমরা অতিভুজ কত 10 আছে, অর্থাৎ এসি অতিভুজ, অর্থাৎ এসি এর বর্গ মাইনাস লম্ব হচ্ছে সি এক্স। তাহলে তাহলে এক্স এর ভ্যালুটা আমাদের বের করতে হবে, এ এক্স ইকুয়ালস টু বর্গমূল দাও, এসির ভ্যালু কত হচ্ছে, এসির ভ্যালু 10 হচ্ছে, 10-এর বর্গ মাইনাস সি এক্স হচ্ছে 6-এর বর্গ, বা এ এক্স ইকুয়ালস টু কত হচ্ছে 2×100 মাইনাস 636, বা এ এক্স ইকুয়ালস টু কত হবে, এ এক্স ইকুয়ালস টু কত হবে, আমরা জানি 100 থেকে 36 বাদ দিলে কত হবে 64, 64-এর বর্গমূল। অতএব এ এক্স কত হবে, তাহলে 28 8 সেমি হবে, 8 সেমি। এ এক্স 8 সেমি হলে তাহলে কত হবে, তাহলে এ বি সমান দূরত্ব বলা হচ্ছে, তাহলে অতএব এ বি কত হবে, এ বি ইকুয়ালস টু 8 × 2 কত হবে 16 সেমি। বুঝেছে? 16 সেমি। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি বলা হচ্ছে, দেখো পরের প্রশ্ন কি বলা হচ্ছে, দেখো লক্ষ্য করো পরের প্রশ্ন কি বলা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি আমরা 3 দাগের পর 3টি প্রশ্ন হয়ে গেছে, 4 দাগের প্রশ্ন দেখো, বলে প্রদত্ত চিত্র দুটির প্রতি ক্ষেত্রে এক্স এর মান লক্ষ্য করো, এই প্রতি ক্ষেত্রে এক্স এর মানটা অত্যন্ত সহজ। দেখো এখানে দেখো ও কেন্দ্রবৃত্তের দেখো বিসি, এই গণিতটা আমি আগে করলাম, তোমাদের রয়েছে তোমাদের একের 6টা রয়েছে একই রকম প্রশ্ন। দেখো এখানে দেখো এ বি সি একটা ও কেন্দ্রবৃত্তের, দেখো এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাই না, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তার দেখো এ ডি সি কোণ 130 ডিগ্রি হলে এখানে এক্স ডিগ্রি কোণের মান কত আমাদের বের করতে হবে। এখানে দুটো চিত্রের মান আমাদের এক্স এর মান বের করতে বলছে, প্রথম চিত্রের ভ্যালুটা আমরা বের করছি, চলো তাহলে প্রথম চিত্রের ভ্যালু কত হবে, এটা তোমাদের রয়েছে কত দাগের প্রশ্ন, তোমাদের 4-এর দাগে 2-4 রয়েছে, 2-4 রয়েছে, এখানে রয়েছে তোমাদের 2-4 কি বলা হচ্ছে, দেখো এখানে চিত্র যেহেতু রয়েছে, দেখো দুটো চিত্র, আমি চিত্রের মধ্যে আমি গণিতটা করে তোমাদের বোঝাচ্ছি। দেখো এখানে বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে, তোমাদের কেন্দ্র হচ্ছে, এখানে কেন্দ্র দিলাম, আর এটা এভাবে আমরা অঙ্কন করলাম, দেখো আর এর কোণটা হচ্ছে, এই কোণটা বলা আছে, এই কোণের মান কত হচ্ছে 30 ডিগ্রি, 130 ডিগ্রি, আর এটা নামকরণটা আমরা করে দিই এ বি সি, এটা হচ্ছে ও, তাহলে এটা হচ্ছে ডি হচ্ছে, তাহলে এ ডি সি কোণের মান কত হচ্ছে 130 ডিগ্রি, তাহলে 130 ডিগ্রি হলে আমরা জানি কি এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক কোণ, তাহলে এই কোণের ভ্যালুর সঙ্গে এই কোণের ভ্যালু যদি যোগ করি কত হবে 180 ডিগ্রি হবে, দুটি কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি হতেই হবে, তাহলে এই কোণের যদি মান যদি 130 ডিগ্রি হয়, এই কোণের মান কত হবে, আমরা 180 থেকে 130 বাদ দেবো, তাহলে অতএব আমরা লিখতে পারি
এখানে অতএব আমরা লিখতে পারি যে এ বি সি কোণ, দেখো এখানে বলা হচ্ছে এ বি সি কোণ পরস্পর সম্পূরক কোণ বৃত্তস্থ চতুর্ভুজে, এটা বি কোণ আর ডি কোণ সম্পূরক কোণ 180 ডিগ্রি হচ্ছে। সুতরাং এখানে হবে যে এ বি সি কোণের মান কত হবে, এ বি সি কোণের মান কত হবে, তাহলে সমান 180 ডিগ্রি থেকে আমরা 130 ডিগ্রি বাদ দিলে কত হবে, তাহলে 5 3 8 50 ডিগ্রি, কত হবে 50 ডিগ্রি হবে। তাহলে এ বি সি কোণের মান যদি 50 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মান যদি বি কোণের মান যদি 50 ডিগ্রি হয়, তাহলে বিএসি একটি বৃত্তস্থ অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ এই কোণ কত হবে 90 ডিগ্রি। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা কত হবে 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা যদি অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণ যদি 50 ডিগ্রি হয়, আমরা অবভিয়াসলি এই কোণের মানটা সহজে বের করতে পারবো। তাহলে এই কোণের মানটা কত হবে, আমরা জানি যে এই কোণের মানটা হবে, আবার এ বি সি একটি ত্রিভুজ, অর্থাৎ এটা সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে এই যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি আমরা যে কত জানি 180 ডিগ্রি। এই দুটি কোণের যোগফল কত হচ্ছে 9 5 14, অর্থাৎ 140 ডিগ্রি, আর এই কোণের মান কত হবে 40 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি 140 ডিগ্রি বাদ দিই, তাহলে কত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা বের করতে পারি। তাহলে এখানে দেখো কীভাবে লিখবো আমরা, বি এ সি কোণ 90 ডিগ্রি, তাহলে বি এ সি কোণ কত হচ্ছে, বি এ সি কোণ সমান কত হবে 90 ডিগ্রি, কারণ এটা ব্র্যাকেটে লিখে দেবে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, বুঝেছো? তাহলে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, অতএব তাহলে সি কোণ কত হবে, তাহলে এ বি সি ত্রিভুজের, তাহলে ত্রিভুজ এ বি সি এর তাহলে কত হচ্ছে সি কোণ, তাহলে সি কোণ বা এক্স ডিগ্রি কোণ কত হবে, আমরা এই দুটি কোণের যোগফল বাদ দেবো, অর্থাৎ 180 ডিগ্রি থেকে, কেননা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, সুতরাং 180 থেকে 9 5 14 140 ডিগ্রি যদি বাদ দিই কত হবে, সমান 40 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে, 40 ডিগ্রি হবে। তাহলে বোঝা গেছে এটা 40 ডিগ্রি হচ্ছে, কেমন? তাহলে 40 ডিগ্রি যদি এটা হয়, তাহলে তোমাদের এটাই হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তাহলে এক্স এর মান কত হলো, তাহলে এক্স এর ভ্যালু কত হলো, অতএব এক্স ডিগ্রি ইকুয়ালস টু কত হলো 40 ডিগ্রি, বুঝেছো? চলো পরের আরেকটা চিত্র যে রয়েছে, দেখো পরের চিত্র যেটা রয়েছে, পরের চিত্রটা ঠিক একই রকম। এটা হচ্ছে তোমাদের বিয়ের দাগের প্রশ্নটা, বিয়ের চিত্রটা রয়েছে, দেখো 2 4 বি। চিত্রটা এরকম রয়েছে, দেখো ভালো করে লক্ষ্য রাখো চিত্রটা। এটা ও কেন্দ্রে বৃত্ত, তাহলে এর বৃত্তস্থ চতুর্ভুজ একটা রয়েছে, বৃত্তস্থ চতুর্ভুজ রয়েছে তোমাদের, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ রয়েছে, এই কোণের মান রয়েছে 95 ডিগ্রি, আর এই কোণের ভ্যালু কত হবে, অর্থাৎ এই কোণটা হচ্ছে এক্স ডিগ্রি কোণ। নামকরণ কী হয়েছে, এ বি সি ডি। এখানে আমরা জানি যে এটা বৃত্তস্থ চতুর্ভুজ, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় কী হয়, বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক হয়, বিপরীত কোণ দ্বয় পরস্পর কী হয়, সম্পূরক কোণ হয়, তাই না? তাহলে এই দুটির কোণের বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক হয়, তাহলে এই কোণের সঙ্গে এই কোণের যোগফল কত হবে, এই কোণ আর এই কোণ দুটি কোণের যোগফল কত হবে 180 ডিগ্রি টোটাল হবে। এই কোণের মান যদি 95 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মান কত হবে, তাহলে আমরা লিখতে পারি যে বি কোণ এ বি সি কোণ, এ বি সি কোণের আছে এক্স ডিগ্রি কোণ কত হবে, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর কী হয়, সম্পূরক। সুতরাং আমরা লিখতে পারি যে 180 ডিগ্রি থেকে যদি আমরা 95 ডিগ্রি যদি বাদ দিই, তাহলে কত হচ্ছে, কত হচ্ছে, তাহলে 180 ডিগ্রি থেকে 95 যদি বাদ দিই কত হচ্ছে 85 ডিগ্রি, কত হচ্ছে 85 ডিগ্রি, বুঝ? অত্যন্ত সহজ। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কী বলা হচ্ছে, 2 থেকে শেষ প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা। 2 থেকে শেষ প্রশ্ন কি বলা আছে, 2 থেকে শেষ প্রশ্ন রয়েছে, দেখো এখানে 5 থেকে প্রশ্ন রয়েছে, 2 5 বলা আছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল বলছে 264 বর্গ সেমি বলে চোঙটির আয়তন কত। চলো আমরা গণিতটা করে ফেলি। তাহলে চলো এখানে তোমাদের 2 দাগের শেষ প্রশ্ন রয়েছে, 5 দাগেরটা। একটি লম্ববৃত্তাকার চোঙ বলা হচ্ছে, আমরা যদি চোঙের ছবি একটা অঙ্কন করি তাহলে দেখবো, দেখো এই দেখো চোঙটা যদি একটা ছবি অঙ্কন করি তাহলে তোমাদের ক্ষেত্রে দেখো একটা চোঙ আমরা অঙ্কন করলাম, চোঙের উচ্চতা কি বলা হচ্ছে, চোঙের উচ্চতা দেখো, চোঙের উচ্চতা বলা আছে এখানে
যে তোমাদের চোঙের উচ্চতা কি রয়েছে, লম্বিত চোঙের উচ্চতা বলা হচ্ছে 14 সেমি। উচ্চতা কত হচ্ছে 14 সেমি, 14 সেমি বলা হচ্ছে উচ্চতা। উচ্চতা 14 সেমি। বক্রতলের ক্ষেত্রফল কত আছে, এই যে বক্রতলের ক্ষেত্রফল বলা আছে বাইরের দিকে ক্ষেত্রফলটা, চোঙটার বাইরের দিকে ক্ষেত্রফলটা 264 বর্গমিটার। তাহলে আমরা লিখতে পারি যে উচ্চতা, তাহলে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা রয়েছে কত হবে, উচ্চতা সমান 14 সেমি, 14 সেমি। আর বক্রতলের ক্ষেত্রফল কি রয়েছে, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কত রয়েছে 264 বলা আছে, 264 বর্গ সেমি। তাহলে অতএব আমরা জানি যে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র যেহেতু রয়েছে 264 বর্গ সেমি বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, অতএব আমরা জানি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হবে, বক্রতলের ক্ষেত্রফল সমান কত হবে কি জানি আমরা, 2πr/h, তাই না, 2πr/h বর্গ কি আছে সেমি। ক্ষেত্রফল হলে সর্বদা তোমরা বর্গ উল্লেখ করবে, বুঝেছ। এবার আমরা লিখতে পারি যে অতএব শর্তানুসারে, তাহলে 2πr², তাই না, তাহলে 2 ইন্টু পাইয়ের ভ্যালু কত হচ্ছে, পাই মানে কি 22/7, 22/7 ইন্টু আর এর ভ্যালু কত হচ্ছে, আর এর ভ্যালু ব্যাসার্ধ তো দেওয়া নাই যেহেতু, তাহলে আর ইন্টু কত হচ্ছে এইচ হচ্ছে 14 ইকুয়ালস টু কত হচ্ছে 2πr/h। তাহলে এখানে তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র, বক্রতলের ক্ষেত্রফলের মানটা এখানে দেওয়া রয়েছে 264 বর্গ সেমি, তাহলে 264 বর্গ সেমি। তাহলে বা, তাহলে আর এর ভ্যালু যেহেতু রয়েছে এদিকে, তাহলে আমরা এদিকে চেঞ্জ করতে পারি। তাহলে আর ইকুয়ালস টু কী করবো, তাহলে 264 ইন্টু 22/7টা উল্টে দেবো, তাহলে 7/22 হচ্ছে, ইন্টু 14, 1/14 হবে, ইন্টু 2টা যদি এদিকে চলে আসে তাহলে 1/2 হবে। তাহলে এবার আমরা কাটাকুটি করতে পারি, তাহলে কাটাকুটি করব। তাহলে দেখি যে 22 একে 22, 4 44, 22 দুগুণে 44, তাহলে এখানে 14 আছে, 7 দুগুণে 14, আর 2 6 12, 2 3 6, কত সহজভাবে কাটাকুটি হয়ে গেলে দেখো। এখানে আর ইকুয়ালস টু কত হলো 3, তাহলে আর মানে ব্যাসার্ধ জানি আমরা, অতএব আর ইকুয়ালস টু কত পেলাম আমরা, তাহলে আর ইকুয়ালস টু পেলাম দেখো, তাহলে অতএব ব্যাসার্ধ কত পেলাম, ব্যাসার্ধ সমান কত হবে 3 সেমি। তাহলে 3 সেমি ব্যাসার্ধ হলে আয়তন কি হবে, তাহলে অতএব চোঙের আয়তন, অতএব লম্ববৃত্তাকার চোঙের আয়তন, আয়তনের সূত্র কি জানি আমরা, তাহলে πr²h, আয়তনের সূত্র এইটাই। তাহলে সমান পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর এর ভ্যালু কত পেলাম আমরা 3 বর্গ, ইন্টু কত হবে এইচ হচ্ছে 14, তাহলে বা না সমান দাও, সমান 22/7 ইন্টু 3 3 9 ইন্টু 14, 7 দুগুণে 14 সমান কত হচ্ছে, তাহলে 22 দুগুণে 44, 4 44 ইন্টু 9, 9 4 36, 6 3, 9 4 36, 37 38 39, 396, কত হলো 396 হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তাহলে কী হবে ঘন সেমি, ঘন সেমি, তাহলে 396 ঘন সেমি, তাই না, সেমি কিউব বা ঘন সেমি, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তাহলে চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কী বলা হচ্ছে, পরের প্রশ্ন কী বলছে দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে তোমাদের, দেখো এখানে 2 দিকের সবগুলো কমপ্লিট হয়ে গেছে, এখানে আমাদের 5টা প্রশ্ন ছিল 2 দিকের, 5টা প্রশ্নই কমপ্লিট করে ফেলেছি আমরা। এবার 3 দিকের প্রশ্ন দেখো, 3 দিকের প্রশ্ন কী বলা আছে, 3 দিকের প্রশ্ন আছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে কত হচ্ছে 7,100 টাকা, এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। চলো আমরা এই গণিতটা সম্পূর্ণ সমাধান করি। চলো 3 থেকে প্রথম প্রশ্নটা আমরা দেখে নিই। তাহলে
বলা হয়েছে তোমাদের যে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে বলা হচ্ছে শতকরা সরল সুদের 7 বছরের সুদে আসলে বলা হচ্ছে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে হবে 6,200 টাকা। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে যেহেতু আমরা জানি যে আসল আর সুদ এই দুটো মিলে কি হয়, সুদ আসল হয়ে থাকে। অর্থাৎ আমরা লিখতে পারি যে প্রথমে আসল প্লাস সুদ কত হচ্ছে, সুদ সুদ সমান কি হয়, সুদ আসল হয় জানি আমরা, সুদ আসল। এই সূত্রটা আমরা সর্বদা জানি যে আসলের সঙ্গে সুদ যোগ করে কি হয়, সুদ আসল হয়। তাহলে এবার আমরা লিখতে পারি যে যেহেতু রয়েছে, আমরা যদি আসলটা যেহেতু এখানে দেওয়া নেই, তাহলে আসল প্লাস সুদ কত রয়েছে, 7 বছরের সুদ রয়েছে, 7 বছরের সুদটাও দেওয়া নেই, 7 বছরের সুদ কত টাকা হচ্ছে, 7,100 টাকা। আর আরেকটা রয়েছে 4 বছরের সুদ বলা হয়েছে, তাহলে আসল প্লাস 4 বছরের সুদ সমান কত হচ্ছে, 6,200 টাকা। তাহলে এবার আমরা যদি বিয়োগ করি, আমরা সাইন চেঞ্জ করে এর প্লাস ছিল মাইনাস করলাম, এর প্লাস ছিল মাইনাস করলাম, এর প্লাস হচ্ছে মাইনাস করলাম। তাহলে আসল আসল কেটে গেল। তাহলে এখানে 7 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে, 3 বছর। তাহলে 3 বছরের সুদ হচ্ছে, 3 বছরের সুদ কত হচ্ছে, সুদ সমান, তাহলে 7,100 থেকে 6,200 যদি বাদ দিই কত হচ্ছে, 900 টাকা। কত টাকা, তাহলে 900 টাকা হচ্ছে। তাহলে এবার আমরা লিখতে পারি যে অতএব 3 বছরের সুদ যদি 900 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত হবে, 1 বছরের সুদ হবে কত, তাহলে 900/3 সমান কত হচ্ছে, তোমার হচ্ছে 3×3=9, 3×0=0, 300 টাকা। কত টাকা হচ্ছে, 300 টাকা। তো 3 বছরের সুদ যদি 900 টাকা হয়, 1 বছরের সুদ কত হবে, 300 টাকা। তাহলে এবার আমরা লিখতে পারি যে এখানে যে সুদ আসলটা হয়েছিল, এখানে আমরা লিখতে পারি তাহলে আসল কত হবে, তাহলে সুদ 1 বছরের সুদ পেয়ে গেছি 300 টাকা হচ্ছে। তাহলে এখানে 4 বছরের সুদ যদি আমরা লিখি, এই মানটা আমরা এটা বা এটা যে কোনো একটা লিখতে পারি। তাহলে এর মান যদি লিখি, সুদ আসলটা কিন্তু এটা হবে, আর এর সুদের মানটা যদি লিখি, বছরের মানটা যদি লিখি, তাহলে এর কিন্তু সুদ আসলটা এটা হবে। আমরা এটা নিলাম। তাহলে 4 বছরের সুদ কত হবে, সুদ সমান কত হবে, তাহলে 300 গুণিতক 4 কত হবে, 4×3=1200 টাকা। কত টাকা, 1200 টাকা। বোঝা গেছে? এরপর দেখো 4 বছরের সুদ যদি 1200 টাকা হয়, তাহলে এবার আমরা লিখতে পারি যে আসল কত হবে। 4 বছরের সুদ যদি এত টাকা হয়, তাহলে আমরা আসল কত পাবো, তাহলে অতএব আসল সমান কত হবে, আসল সমান, কিন্তু এক্ষেত্রে সুদ আসল কত ছিল, 6,200 টাকা। 4 বছরের সুদ যেহেতু ধরেছিলাম, এর সুদ আসল কত ছিল, 6,200 টাকা ছিল। সুতরাং আসল কত হবে, সুদ আসল থেকে যদি আমরা সুদটা বাদ দিই কত হচ্ছে, আসল পড়ে থাকবে। তাহলে সুদ আসল 6,200 বিয়োগ কত হচ্ছে, সুদ কত হচ্ছে, 1,200 টাকা সমান কত টাকা হচ্ছে, সমান হচ্ছে তোমাদের 5,000 টাকা। তাহলে আসলটা আমরা বের করতে পারলাম। তাহলে আসল কত হলো, 5,000 টাকা হলো। ঠিক আছে? আসল যদি 5,000 টাকা হয়, সময় কত হচ্ছে, সময় আমরা ধরেছি 4 বছরের উপর, 4 বছরের উপর ক্যালকুলেট করেছি আমরা। তাহলে এখানে সময় কত পেলাম, সময় সমান কত পেলাম আমরা, সময় যেহেতু টি ছিল 4 বছর, আর সুদ কত পেয়েছি আমরা, সুদ মানে আই, সুদের ভ্যালু হচ্ছে 1,200 টাকা। আর এক্ষেত্রে বার্ষিক সুদের হার যদি ধরি, আমরা লিখতে পারি, ধরি বার্ষিক সুদের হার সমান R%। তাহলে অতএব আমরা I=PTR/100 অনুযায়ী যদি আমরা করি, PRT/100 যদি করি, তাহলে বা আই এর ভ্যালুটা অলরেডি দেওয়া হয়েছে, আর এর ভ্যালু, অর্থাৎ এখানে যদি আমরা আর এর ভ্যালু বের করি, তাহলে কত হচ্ছে, তাহলে R=100 I বাই কত হচ্ছে, PR, সরি PT হবে, PT, বা R= কত হবে, তাহলে 100 ইন্টু সুদ কত ছিল, 1,200 টাকা সুদ ছিল, আর বাই পি কত আছে, পি এর ভ্যালু 5,000 টাকা, মানে আসল কত, 5,000 টাকা, আর সময় হচ্ছে 4।
এর দুটো শূন্য কাটিয়ে এর দুটো শূন্য, এর একটা শূন্য, এর একটা শূন্য কাটিয়ে, তাহলে 4 3-এ কত হচ্ছে 12, আর 5 2-গুণে কত হচ্ছে 10, সমান 3 2-গুণে 6, 6%। তাহলে অতএব সুদের হার কত পেলাম আমরা? অতএব সুদের হার কত পেলাম আমরা? 6% পেলাম। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। আমরা আসলটা পেয়েছি, আসল কত হচ্ছিল? আসল ছিল 5,000 টাকা পেয়েছে, আসল ছিল 5,000 টাকা। এরপর সুদ কত পেয়েছে? সুদ পেয়েছে 6%। সুদের হার পেয়েছি কত হবে? 6% পেয়েছি। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা একটু। তিনের অথবাটা দেখো, তিনের অথবা রয়েছে একটা, তিনের অথবা কি রয়েছে? তিনের অথবা রয়েছে এখানে দেখো, এখানে বলছে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.1/4% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল তা হিসাব করে লেখো। চলো আমরা এই গণিতটা সমাধান করি। প্রথমে আমরা লিখব ধরি 3 বছরের বা 3 বছর পূর্বে 3 বছর পূর্বে ওই শহরের x জন ধূম পাই ছিল। তাহলে ধূমপাইয়ের সংখ্যার হ্রাসের হার কত হবে? তাহলে ধূমপাইয়ের সংখ্যা হ্রাসের হার সমান 6.1/4%, বা 6,24 × 25 কত হবে? 25/4%, 25/4%। তাহলে সুদের হারের পেলাম আমরা, ধূমপাই সংখ্যার হ্রাসের হার কত পেলাম? 25/4%। তাহলে বর্তমানে শহরের ধূমপাইয়ের সংখ্যা কত ছিল? তাহলে বর্তমানে শহরের ধূমপাইয়ের সংখ্যা কত ছিল? সংখ্যা সমান কত ছিল? 33,750 জন, তাই না? তাহলে অতএব আমরা লিখতে পারি, বা শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে আমরা জানি যে হ্রাস পাচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা সুদাসলের সূত্র অনুযায়ী আমরা হ্রাস পেলে কি হয়? মাইনাস হচ্ছে। সুতরাং এখানে আমরা যেহেতু ধরেছি x জন ধরেছি, তাহলে জনসংখ্যা ধরেছি কত হবে? জনসংখ্যা 3 বছর পূর্বে ওই শহরে জনসংখ্যা x জন ধরেছিলাম, কত? x জন ধরেছিলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব শর্তানুসারে, তাহলে x ইন্টু কত হবে? x ইন্টু, তাহলে 1 মাইনাস, হ্রাস পাচ্ছে যেহেতু মাইনাস হবে, 25 সুদের হার কত ছিল? 25/4, আর ইন্টু 100 কত হবে? তাহলে সময় কত হচ্ছে? 3 বছর হ্রাস পেল। তাহলে এই ক্ষেত্রে 33,750, বা তাহলে আমরা এই মানটা আমরা কাটাকুটি করতে পারি। তাহলে 25/4, 25 25, 25/4 100, 4 16 কত হচ্ছে? তাহলে x ইন্টু 1 মাইনাস 1/16, 16 ঘন ইকুয়ালস টু কত হচ্ছে? 33,750, বা তাহলে x ইন্টু কত হচ্ছে? x ইন্টু, তাহলে 16 16, 16 নো 1 বাদ কত হচ্ছে? 15, কত হচ্ছে? 15/16, 15/16 হোল কিউব ইকুয়ালস টু 33,750, বা x ইন্টু কত হচ্ছে? তাহলে 15/16 3বার গুণ করব, 15/16 কিউব আছে যেহেতু, ইন্টু 15/16 ইন্টু 15/16 ইকুয়ালস টু 33,750, বা তাহলে x ইকুয়ালস টু কী করবো? তাহলে x ইকুয়ালস টু এই সবগুলো ওদিকে নিয়ে চলে যাব, কত হবে? 33,750 ইন্টু, তাহলে কত হবে? উল্টে যাবে, এগুলো একটা একটা করে নিয়ে এলে উল্টে যাবে, কত হবে? তাহলে 16 একসঙ্গে করে দিলাম, 16 ইন্টু 16 ইন্টু 16, আর নিচে 15 ইন্টু 15 ইন্টু 15। তাহলে কাটাকুটি করি আমরা, তাহলে কত হচ্ছে? তাহলে কাটাকুটি করলে দেখো আমরা কী পাবো? তাহলে 15, দেখো 15 দুগুণে কত হচ্ছে? 30, আর 3 37,
15 দুগুণে 30, আর কত নামবে 30 আর 7 75, 15 5-এ কত হবে 15 5-এ 75, 15 5-এ 75, 7 কেটে গেল, আর 15 75 কাটলো, তারপরে 75 কেটে গেছে, তাহলে কি কত হচ্ছে, তাহলে 15 শূন্য 0, তাহলে 2250 কেটেছে। আবার একটা 15 দিয়ে কাটি, তাহলে 15 একে 15, 5 6 7 7 75, 15 5-এ 75 কেটে গেলো, 15 শূন্য 0 150 হলো। তাহলে আবার একটা 15 কাটবো, 15 একে 15 10 হলো, তাই না? তাহলে কত থাকলো উপরে, তাহলে বা এক্স ইকুয়ালস টু, তাহলে 10 ইন্টু তিনটে 16, 16 ইন্টু 16, বা তাহলে কত হবে, আমরা জানি 16-র কিউব কত হয়, 16 তিনটে 16, 16-র কিউব, 16-র ঘন কত হয়, 16-র ঘন হয় 4096 হয়, 16 ঘন কত হয় 4096 হয়, আর একটা 0 10 গুণ করলে কত হবে, তাহলে এক্স ইন্টু 10 ইন্টু 16-র ঘন কত হয় 4096, তাহলে বা এক্স ইকুয়ালস টু 10 গুণ করলে একটা 0 বেড়ে যাবে, তাহলে 40960, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তাহলে এক্স ছিল কি ধূমপাইয়ের সংখ্যা, অতএব আমরা লিখতে পারি 3 বছর পূর্বে, 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা সমান 40,960 জন, 40,960 জন, বুঝে গেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন 3 থেকে দুটো প্রশ্ন ছিল, 3 থেকে দুটো প্রশ্ন আমরা সমাধান করতে পারলাম। এবার দেখো 4 দিকে চলে এলাম। দেখো 4 দিকে কি বলছে, যে সমাধান করো যে কোনো একটি 1/x মাইনাস 1/x প্লাস বি ইকুয়ালস টু 1/a মাইনাস 1/a প্লাস বি। আর আরেকটা রয়েছে সমাধান, আরেকটা করতে হবে, যেটা রয়েছে a/x মাইনাস বি প্লাস b/x মাইনাস a ইকুয়ালস টু 2। এখানে শর্ত রয়েছে এক্স নট ইকুয়ালস টু এ ও বি কোনোটাই হবে না, এক্স এর মান কখনোই এও হবে না আর বি হবে না। চলো আমরা এই দুটি সমাধান সম্পূর্ণ সমাধান করব। চলো প্রথম সমাধানটা প্রথম সমাধানটা আমরা সমাধান করি। তাহলে প্রথমটা কি রয়েছে, প্রথমটা যেহেতু রয়েছে 4 দাগের প্রথমটা রয়েছে, 4 দাগের প্রথমটা রয়েছে, দেখো 1/x মাইনাস 1/x প্লাস বি ইকুয়ালস টু কত হচ্ছে 1/a মাইনাস 1/a প্লাস বি, বা দেখো চলো বা আমরা কি বললাম, এবার দেখো আমরা প্রথমে কি করব, এই দুটো সমীকরণের পার্ট আছে, দুটো অংশ, পূর্বপদ পরপদের অংশগুলো কি করব, আমরা প্রথমে ভগ্নাংশে রূপান্তর করব। দেখো 1/x প্লাস 1/x প্লাস বি আমরা যদি ভগ্নাংশ করি সেক্ষেত্রে কী হবে, তাহলে প্রথমে আমরা কি করব বাই দেব, এ দুটোকে যদি আমরা লসাও করি এক্স ইন্টু হয়ে যাবে এক্স প্লাস বি, আর উপরে কিন্তু এক্স প্লাস বি হয়ে যাবে এক্স প্লাস বি মাইনাস এক্স ইকুয়ালস টু, এটাও সেই একই রকমভাবে করবো, কথা হচ্ছে এ ইন্টু এ প্লাস বি। এখানে যেহেতু শর্ত দেওয়া রয়েছে যে এক্স নট ইকুয়ালস টু এ বা বি কোনোটাই হবে না, বুঝছে? তাহলে এবার চলো কি বলেছে, এবার কি আছে মাইনাস যেহেতু আছে, সুতরাং আমরা এ প্লাস বি মাইনাস কত হচ্ছে মাইনাস এ, তাহলে এবার আমরা কি করবো, দেখো এবার আমরা দেখো ভালো করে লক্ষ্য রাখো, প্লাস এ মাইনাস এ কেটে দাও, এখানে প্লাস এক্স মাইনাস এক্স কেটে দাও, কি থাকছে বি থাকছে, বা এদের গুণ করে দাও, কত হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, আর উপরে কত থাকছে, উপরে শুধু বি থাকছে ইকুয়ালস টু, এখানে বি থাকছে উপরে আর নিচে, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি, বা এবার আমরা কি করব, এবার আমরা দেখো এই বিটা, দেখো বিটার জায়গায় যদি আমরা এ বসাই তাহলে কি হচ্ছে বি হবে অবভিয়াসলি, তাহলে কি হচ্ছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে 1/, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়ালস টু, তাহলে 1/a স্কোয়ার প্লাস এ বি, তাই না? তাহলে বা দেখো এটা প্লাস যেহেতু আছে, কিন্তু এই ক্ষেত্রে কি করবো আমরা, এখানে বাই আছে বিটা, এছাড়া দেখো এই বিবিটা কেটে গেছে, এই বিবিটা কেটে গেছে উভয় দিকে, সুতরাং 1 থাকছে। তাহলে এবার আমরা লিখতে পারি যে কি, দেখো
এখানে কোনাকুনি গুণ করলে সমীকরণে আমরা কী পাবো আমরা, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়ালস টু আবার এ স্কোয়ার প্লাস এ বি। বা এবার দেখো আমরা কি করব, এবার আমরা এই স্কোয়ারের মানগুলো একদিকে নিয়ে আসবো। তা নিয়ে এলে কী হবে, এক্স স্কোয়ার আর প্লাস এ স্কোয়ার যদি এদিকে আসে মাইনাস এ স্কোয়ার হবে, মাইনাস স্কোয়ার আবার প্লাস বি এক্স ছিল আর প্লাস এ বিটা এদিকে কী হলে কী হবে, মাইনাস এ বি ইকুয়ালস টু 0। বা এটি দেখো, তাহলে এখানে এক্সটা কমন নেই, আমরা এক্সটা কমনের ফাংশনটা এখানে কোথাও দেখতে পাচ্ছি না আমরা। আমরা যদি আমরা এখানে দেখো এই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের এটা একটা সূত্র আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এই দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী জানি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এভাবে হয়। তাহলে আমরা লিখতে পারি, তাহলে এখানে কি হলো, তাহলে এক্স প্লাস কত হবে এ ইন্টু এক্স মাইনাস এ, আর প্লাস দাও এখানে কি কমন আসবে, এখানে এখানে কি কমন আসবে দেখতে পাচ্ছি, বি কমন আসবে। বি কমন এলে কি হবে, এক্স মাইনাস কত হচ্ছে, এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0। তাহলে কত হলো দেখো, বা তাহলে এই দুটো রাশি কিন্তু এই দুটো পদ দুটো সমান হয়ে গেছে, সুতরাং সমানের একটা লিখতে পারি। সুতরাং আমরা লিখতে পারি যে তাহলে এক্স মাইনাস এ ইন্টু, তাহলে এক্স প্লাস এর সঙ্গে বি যদি যোগ করি তাহলে কত হবে, এক্স প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে বা অতএব লিখতে পারি, দুটো পথ আমাদের বেরিয়ে গেছে। তাহলে অতএব আমরা লিখতে পারি প্রথম পথটা কী হবে, তাহলে এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0 করতে পারি, বা তাহলে এক্স ইকুয়ালস টু কত হচ্ছে, এ হচ্ছে। আবার এই পথটা যদি অতএব এক্স প্লাস এ প্লাস বি যদি হয় ইকুয়ালস টু 0 যদি হয়, বা তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস এ প্লাস বি। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তাহলে এক্সের বীজ কী কী পেলাম আমরা, এক্সের বীজ দুটো পেলাম। তাহলে অতএব আমরা এক্সের বীজ কত হলো, তাহলে এক্স ইকুয়ালস টু কত পেলাম, এ ইন্টু আর একটা মাইনাস এ প্লাস বি। বুঝেছে, এই দুটো বীজ পেলাম, একটা এ পেলাম আর একটা মাইনাস এ প্লাস বি। বুঝেছে, চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের আরেকটা রয়েছে যে সমাধানটা করতে হবে, চলো সেটা রয়েছে এইভাবে। 4-এর বি যেটা রয়েছে তোমাদের, 4-এর বি, 4-এর 2-এর দিকেরটা, তাহলে রয়েছে তাহলে এ বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু কত হচ্ছে 2। এখানে 2 রয়েছে, তাহলে 2টা থাকলে এখানে শর্তটা রয়েছে, তাহলে কি হচ্ছে এক্স, এখানে এক্সের মান বলেছে, তাহলে এক্স নট ইকুয়ালস টু এ বি কোনোটাই হবে না। বুঝেছে, তাহলে চলো আমরা তাহলে এই প্রশ্নের সমাধানটা করে ফেলি। প্রথমে আমরা লিখবো, দেখো প্রথমে দেখো এই দুইটাকে আমরা ভেঙে ফেলবো। দুইটাকে যদি ভাঙি তাহলে কি হবে, +1 হতে পারে। তাহলে একটা ওয়ান, একটা দুটো ওয়ান, যেহেতু দুটো ওয়ান, প্রতিটা ওয়ান মাইনাস করে প্রতিটার সঙ্গে আমরা কি অ্যাড করে দেবো। কি হচ্ছে, এ বাই এক্স মাইনাস বি -1 প্লাস বি বাই এক্স মাইনাস এ -1 ইকুয়ালস টু কত হচ্ছে 0। বা এবার এক্স মাইনাস বির সঙ্গে 1 গুণ করলে এক্স মাইনাস বি হবে, তাহলে মাইনাসটা এইদিকে আমরা কি ফুলে দেবো, কথা হচ্ছে এ, তাহলে কী হবে মাইনাস, তাহলে এক্স প্লাস বি হয়ে যাবে বাই এক্স মাইনাস বি, প্লাস এটাও সেই একই রকমভাবে করব, বি মাইনাস এক্স প্লাস এ বাই কত হবে এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0। বা এবার আমরা কি করব, দেখো এখানে দেখতে পাচ্ছি এ মাইনাস এক্স প্লাস বিটা কী আছে, এটা কমন আসছে, কী আছে কমন আসছে, সুতরাং আমরা করতে পারি এখানে, তাহলে এখানে এ প্লাস বিটা সাজিয়ে নিলে কিন্তু সে একই রকম হচ্ছে। তাহলে কীভাবে সাজালে, তাহলে এখানে দেখো এ প্লাস বি -এক্সটা প্রতি ক্ষেত্রে আছে দেখো, সুতরাং আমরা লিখতে পারি এ প্লাস বি -এক্স। কমন নিলে তাহলে কী হবে, তাহলে এই রাশিটা যদি কমন নিই তাহলে কী পড়ে থাকবে, তাহলে 1 বাই কত হবে এক্স মাইনাস বি প্লাস 1 বাই কত হবে এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0। বা তাহলে এক্ষেত্রে আমরা লিখবো, তাহলে এই রাশিটা আমরা স্থির রাখি, তাহলে এ প্লাস বি -এক্স, আর এখানে কি করব আমরা, এখানে ভগ্নাংশের যোগটা করে ফেলে, তাহলে ভগ্নাংশ যোগ করলে তাহলে এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ, আর উপরে এক্স মাইনাস এ থাকবে প্লাস এক্স মাইনাস বি ইকুয়ালস টু 0। বা
এ প্লাস বি মাইনাস এক্স ইকুয়ালস টু কী হবে, ইকুয়ালস টু আমরা এক্ষেত্রে কী করব না, এক্ষেত্রে দেখো এখানে যদি ব্র্যাকেট তুলি কিন্তু কী হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস এ মাইনাস এক্স তাহলে প্লাস বি, তাহলে কী হয়ে যাবে, প্লাস বি হয়ে যাবে, তাই না। এখানে কি আছে দেখো, এখানে এক্স মাইনাস এটা ছিল এখানে এসছে, আর এক্স মাইনাস বিটা এখানে এসছে, তাহলে এক্ষেত্রে কী হবে, এখানে দেখো এখানে মাইনাস না সরি এখানে প্লাস হবে, প্লাস এটা প্লাস দেখো, তাহলে প্লাস ছিল প্লাস এক্স মাইনাস বি বাই কত আছে এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি করব, বা দেব, তাহলে এ প্লাস বি রাশিগুলো একই রকমভাবে আমরা তুলছি, তাহলে এক্ষেত্রে যদি ব্র্যাকেট তুললাম তাহলে কি হলো, তাহলে এখানে দেখতে পাচ্ছি তাহলে এক্স এক্স মানে 2x হচ্ছে, তাহলে 2x মাইনাস এ মাইনাস বি বাই কি আছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, এক্স মাইনাস বি সাজিয়ে নিয়েছি একটু উল্টো, এক্স মাইনাস বিটা শেষে লিখেছি আর এক্স মাইনাস এটা প্রথমে লিখেছি, তাহলে ইকুয়ালস টু 0 বা এ প্লাস বি মাইনাস এক্স ইন্টু তাহলে কত হচ্ছে, তাহলে এই রাশিটা আমরা কি গুণ করতেও পারি বা এখানে স্থির রাখতেও পারি, কোনো অসুবিধা নেই, এটা স্থির রাখবো, তাহলে এর মান কত হলো, অতএব অতএব আমরা দিলাম কি দুটো পথ মুক্ত হয়ে গেল, ইকুয়ালস টু 0 দিলাম একটা, তাহলে বা তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস দিলাম, মাইনাস এক্স ইকুয়ালস টু তাহলে মাইনাস এ প্লাস বি হলো, তাহলে এখানে মাইনাস মাসটা উঠে গেল, তাহলে অতএব এক্স ইকুয়ালস টু কত হলো, তাহলে এ প্লাস বি হলো, তাহলে একটা এক্সের বীজ কত পেলাম, এ প্লাস বি পেলাম, আরেকটা দেখো আরেকটা এই পথটা দেখো, তাহলে 2x মাইনাস এ মাইনাস বি বাই তাহলে এক্স মাইনাস এ ইন্টু তাহলে এক্স মাইনাস বি গুণ করে নিই, কারণ হচ্ছে তাহলে শূন্যের সঙ্গে যদি এই টোটালটা যদি গুণ করি তাহলে শূন্য হচ্ছে, সুতরাং কী থাকছে, তাহলে বা বা তাহলে 2x মাইনাস এ মাইনাস বি ইকুয়ালস টু কত হচ্ছে 0 হচ্ছে, তাই না, তাহলে বা এখানে যদি এক্সের ভ্যালুটা এখানে ফেলে রাখি তাহলে কি হবে, 2xটা ফেলে রাখি, 2x ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে তাহলে মাইনাস সবগুলো প্লাস হয়ে যাবে, এ প্লাস বি হচ্ছে, তাহলে বা তাহলে এক্স ইকুয়ালস টু কত হচ্ছে এ প্লাস বি বাই কত হচ্ছে 2, তাহলে দুটো বীজ পেয়েছি আমরা, একটা হচ্ছে এক্সের বীজ এ প্লাস বি একটা বীজ পাচ্ছি, আর একটা বীজ হচ্ছে এ প্লাস বি বাই 2 পাচ্ছি, দেখেছো। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি আছে দেখে নিই একটু, তাহলে পরের প্রশ্ন দুটো আমরা চারিদিকে দুটো সময় সমাধান ছিল, দুটো সমাধান আমরা করে ফেলেছি, চারিদিকে দুটো সমাধান হয়ে গেছে, বাকি থাকছে কত 5 দিকে। দেখো যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে তার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল কত হবে, 189 হবে, এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে একক ঘরের অঙ্কটি নির্ণয় করো। চলো আমরা এই গণিতটা সমাধান করি। দেখো প্রথমে আমরা লিখব যে ধরি দুই অঙ্কের সংখ্যাটি এককের ঘরে অঙ্ক কি বলা আছে, আমরা ধরি যদি এক্স ধরি, তাহলে দুই অঙ্কের সংখ্যাটি এককের ঘরে অঙ্ক কত আছে, দুই অঙ্কের সংখ্যার এককের ঘরের অঙ্ক সমান এক্স। এই এক্সটা মনে রাখবে, এক্সটা কিন্তু 0 থেকে বড় হবে, এক্সের ভ্যালুটা কী হবে 0 থেকে বড় হবে, সুতরাং আমরা লিখতে পারি বা অতএব দশকের ঘরের অঙ্কটি কি বলা আছে, দ্বিগুণ বলা আছে, তাহলে দশকের ঘরের অঙ্কটি কি হবে, দশকের ঘরের অঙ্কটি 2x হবে, কত 2x, এবং সংখ্যাটি কত হবে, তাহলে 10 গুণিতক 2x প্লাস এক্স ইকুয়ালস টু 21x, তাই না। তাহলে সংখ্যাটি এটা হতে হবে, আমরা জানি দশকের ঘরে অঙ্ক মানে দশক মানে 10 হচ্ছে গুণ হবে, আর একক মানে 1 গুণ হতে হবে, সুতরাং কী বলেছি প্রথমে দুই অঙ্কের সংখ্যার এককের ঘরের অঙ্ক কত হবে এক্স হলে, তাহলে 1 গুণ করলে এক্স শুধু থাকছে, সুতরাং তাহলে দশকের ঘরের অঙ্কটি কি 2x হবে, কেন 2 গুণ করলে এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হবে কি দশকের ঘরের অঙ্ক,
10 এর অঙ্ক হলে 10 গুণ করতে হবে আমাদের। তাহলে অতএব কত পেলাম আমরা? তাহলে সংখ্যাটি কত হলো? তাহলে 10x মানে কি 2x, মানে 10 আর 2 গুণ করলে 10 দুনে কত হচ্ছে 20x হচ্ছে, আর প্লাস এক্স কত হচ্ছে 21x হচ্ছে, বুঝে গেছে? তাহলে অতএব আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি, প্রশ্নানুসারে তাহলে এক্স ইন্টু, তাহলে দুটি সংখ্যার গুণফল কত হবে? দুটি সংখ্যার গুণফল বলা আছে এক্স ইন্টু 21x ইকুয়ালস কত হবে? 189। তাহলে তাহলে 21-এর সঙ্গে এক্স যদি আমরা গুণ করি কত হচ্ছে? তাহলে কত হবে? 21x² হবে। তাহলে কত হবে? 21x² ইকুয়ালস টু কত হচ্ছে? 189। তাহলে তাহলে x² ইকুয়ালস টু কত হবে? তাহলে 189/21। তাহলে কত হচ্ছে? 21×9 কিন্তু 189, 21×9 189। তাহলে তাহলে x² ইকুয়ালস টু কত হবে? 9, বা x ইকুয়ালস টু কত হবে? √9, বা অতএব x ইকুয়ালস টু কত হচ্ছে? 3। তাহলে x ধরেছিলাম এককের ঘরের অঙ্ক। তাহলে অতএব সংখ্যাটির এককের ঘরের অঙ্ক কত হবে? এককের ঘরের অঙ্ক সমান কত হলো? 3 হলো। আর এখানে মনে রাখবে এই যে x ইকুয়ালস টু 3, এটা কি হবে? এটা কিন্তু এক্সের থেকে, এক্সের মানটা কিন্তু 0 থেকে বড় হলো, বুঝে গেছে? চলো পরের প্রশ্ন দেখি। তাহলে পরের প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, পরের প্রশ্ন এখানে লক্ষ্য করো যে 5-এর দিকের অথবাটা দেখো, সারার গতিবেগ মেহুলির গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। তাহলে 180 মিটার দৌড়তে গিয়ে সারা মেহুলির থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়, মেহুলির গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হবে? চলো তাহলে বলা হচ্ছে দেখো 5-এর অথবাটা কি বলা হচ্ছে? সারার গতিবেগ মেহুলির গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সারা মেহুলির থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়, মেহুলির গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হবে? তাহলে আমরা অ্যান্সারটা করে ফেলছি দেখো। তাহলে প্রথমে আমরা কি লিখবো? তাহলে এটা হচ্ছে 5-এর অথবা। তাহলে প্রথমে আমরা কি লিখবো? প্রথমে লিখবো ধরি মেহুলির কি বলা হচ্ছে? মেহুলির গতিবেগ সমান কত হবে? x মিটার পার সেকেন্ড। এই x মিটার পার সেকেন্ড মানে কি হচ্ছে? x এর মান কিন্তু 0 থেকে বেশি হবে, সেটা তোমরা লিখে দিতে পারো। তাহলে অতএব আমরা লিখতে পারি, তাহলে x গ্রেটার দেন 0, এই শর্ত অনুযায়ী হবে। তাহলে অতএব আমরা লিখতে পারি, তাহলে অতএব সারার গতিবেগ কত হবে? তাহলে সারার গতিবেগ তাহলে 1 মিটার পার সেকেন্ড বেশি বলা হচ্ছে কার? মেহুলির থেকে। তাহলে x প্লাস 1 মিটার পার সেকেন্ড। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব 180 মিটার পথ যেতে মেহুলির সময় লাগে কত হবে? মেহুলির সময় লাগে কত হবে? তাহলে 180/x সেকেন্ড। এবং সালমার সময় কত লাগবে? সারার সময় কত লাগবে? সময় লাগে তাহলে কত হবে? 180, তাহলে কত হচ্ছে? x+1, তাহলে বাই x+1 কত হবে? সেকেন্ড। 180/x+1। তাহলে এবার আমরা প্রশ্নানুসারে লিখতে পারি। তাহলে অতএব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 180 বাই কত হচ্ছে? x মাইনাস 180/x+1 ইকুয়ালস টু কত হচ্ছে? 2। তাহলে এবার আমরা এই দুটোকে লসাগু করি, অর্থাৎ x ইন্টু x+1
আর এটা হচ্ছে, তাহলে 180-র সঙ্গে যদি এক্স প্লাস ওয়ান যদি গুণ করি তাহলে কত হচ্ছে 180x প্লাস 180 আর মাইনাস 180-র সঙ্গে যদি এক্স গুণ করি কত হচ্ছে 180x ইকুয়ালস টু 2। বা এখানে আমরা কি করব, এখানে মাইনাস 180 আর প্লাস 180 আমরা কাটাকুটি করে ফেলি নাকি, তাহলে কত হচ্ছে মাইনাস 180 আর প্লাস 180 কত থাকলো, তাহলে 180 বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান আর ইকুয়ালস টু 2। এই দুইটা যদি আমরা কাটাকুটি করি 2 2 9 18 2 0 0 কত হলো 0। তাহলে তাহলে কত হচ্ছে, তাহলে এখানে 1 থাকছে তাই না, তাহলে কী হবে এটা যদি গুণ করে দেখি এক্স স্কোয়ার হবে প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স হচ্ছে, সুতরাং আমরা কী করতে পারি যে এর সঙ্গে এটা ওয়ানে গুণ করবো, গুণ করলে কত হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু 90 হবে, 90 এই দিকে চলে এলে মাইনাস হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস কত হবে 90 ইকুয়ালস টু 0। এখানে এই 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 মধ্যপদের সহগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা এটাকে কী করবো না আমরা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা এই গণিতটা সমাধান করব। চলো করা যাক, শ্রীধর আচার্যের সূত্র দিয়ে গণিত করে ফেলি। তাহলে এখানে এক্স স্কোয়ারের ভ্যালু কত হবে, এক্স স্কোয়ারের ভ্যালু মানে কি, এখানে কি জানি আমরা জানি অর্থাৎ এ মানে এক্স স্কোয়ারের সহগ, অর্থাৎ এ ইকুয়ালস টু কত হবে, কত হবে 1 হবে। আর এক্সের সহগ কত হবে, বি এর সহগ অর্থাৎ বি এর ভ্যালু কত হবে, এখানে 1 হবে। আর সি এর ভ্যালু কত হবে, সি এর ভ্যালু কিন্তু -90। শ্রীধর আচার্যের সূত্রটা আমরা কি জানি যে তার বীজ হয় কি, তাহলে এক্স ইকুয়ালস টু শ্রীধর আচার্যের সূত্রটা কি হয় যে আমরা জানি যে এক্স ইকুয়ালস টু কী হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত হচ্ছে বাই 2a। এইটা হচ্ছে তোমাদের শ্রীধর আচার্যের সূত্র হচ্ছে, এই সূত্র অনুযায়ী আমরা গণিতটা করব। তাহলে চলো এখানে কি কি ভ্যালু পেয়েছি আমরা দেখে নিই। প্রথমে এই সূত্র অনুযায়ী আমরা করতে পারি যে এক্স, অতএব এক্স ইকুয়ালস টু কত হবে, এক্স ইকুয়ালস টু তাহলে এখানে মাইনাস বি, বি এর ভ্যালু কত হচ্ছে 1 হচ্ছে, তাহলে কত হবে, তাহলে 1 মাইনাস 1 পাচ্ছি একটা, তাহলে প্লাস মাইনাস তাহলে কত হচ্ছে রুট বি এর ভ্যালু কত হচ্ছে 1 হচ্ছে, তাহলে একের বর্গ মাইনাস 4 ইন্টু এর ভ্যালু 1 আর ইন্টু সি এর ভ্যালু কত হচ্ছে -90, তাই না -90। তাহলে নিচে কত হবে 2 ইন্টু কত হবে 1 সমান, তাহলে কত হচ্ছে, তাহলে -1 থাকছে, তাহলে -1 এখানে প্লাস দাও মাইনাস দাও কত হচ্ছে, তাহলে এখানে দেখো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে প্লাস 90 আর 1 9 36 360 হচ্ছে 360 দেখো 360 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে, তাহলে মাইনাস হচ্ছে 360 থেকে আমরা যদি 1 বাদ দিই কত হচ্ছে 1 হচ্ছে, দেখো আমি ভালো করে লিখছি দেখো, তাহলে 1 মাইনাস কত হবে 9 36 360 কত হচ্ছে, তাহলে নিচে হচ্ছে 2 একে 2, তাহলে সমান কত হচ্ছে, তাহলে -1 থাকছে, তাহলে -1 প্লাস মাইনাস তাহলে কত হচ্ছে রুট ছিল এখানে তাই না, তাহলে 961 হচ্ছে 360 থেকে আমরা কি পেয়েছি আমরা, সরি এখানে মাইনাস না, মাইনাস মাইনাসে প্লাস হবে, এখানে প্লাস হবে, এখানে মাইনাস মাইনাসে প্লাস গুণের সময় সাধারণ নিয়ম অনুযায়ী আমরা সাইনের তুলনা করে থাকি, তাহলে মাইনাস মাইনাস কী হয় প্লাস হয়, তাহলে এখানে কী হবে, তাহলে 1 প্লাস 360 কত হচ্ছে 361, তাহলে রুট কত হচ্ছে রুট 361 বাই কত হবে 2 ইকুয়ালস টু দেবো আমরা, তাহলে 361-র বর্গমূল কত হয় আমরা জানি 19 হয়, 19 হচ্ছে 361-র বর্গমূল, তাহলে কত হচ্ছে, তাহলে -1 প্লাস মাইনাস কত হবে 19 বাই কত হচ্ছে 2। তাহলে এখানে আমরা কিন্তু এক্স এর মানটা কিন্তু এক্সের বীজটা কিন্তু একবার প্লাসে করবো একবার মাইনাসে করবো। একবার যদি প্লাস করি তাহলে সেক্ষেত্রে কী হবে, তাহলে এক্স ইকুয়ালস টু যদি করি আমরা তাহলে -1 প্লাস 19 বাই 2 তাহলে ইকুয়ালস টু কত হবে, তাহলে কত হচ্ছে 18 হবে, কত হবে 18 কত হচ্ছে 18 বাই কত হচ্ছে 2 কত হচ্ছে 9 কত হবে 9 উত্তর। আবার যদি একটা ভ্যালু দেখি এক্স ইকুয়ালস টু -1 -19 কত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে বাই 2 হচ্ছে
তাহলে বা -1 আর -19 কত হচ্ছে 20 হচ্ছে, তাহলে 20/-20/2 কত হবে 10, মাইনাস কত হচ্ছে 10, -10 ঋণাত্মক বেড়েছে, সুতরাং আমরা লিখতে পারি তাহলে এক্স নট ইকুয়ালস টু কত হবে -10, এক্স নট ইকুয়ালস টু -10, আর এটা কিন্তু এক্স ইকুয়ালস টু কত হবে 9। এই 9টা তোমাদের সঠিক উত্তর হবে, 9টা তোমাদের সঠিক উত্তর হবে। আমরা লিখতে পারি যে অতএব মেহুলি, এখানে তোমাদের প্রশ্নে কী ছিল, মেহুলি ছিল, দেখো এখানে কি প্রশ্ন কি বলা আছে, তাহলে মেহুলির গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হবে। অতএব মেহুলির গতিবেগ সমান কত হচ্ছে 9 মিটার পার সেকেন্ড, 9 মিটার পার সেকেন্ড, বুঝে গেছে, বা মেহুলির গতিবেগ সেকেন্ডে 9 মিটার, বুঝেছে। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা একটু। দেখো 5 দাগের প্রশ্ন দুটো হয়ে গেছে, 5 দাগের প্রশ্ন 6 দাগে দেখো, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু এ বি প্লাস বি সি প্লাস সি ডি এর হোল স্কোয়ার। চলো আমরা এই ক্রমিক সমানুপাতিটা সমাধান করি। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নটা, ক্রমিক সমানুপাতি যেহেতু রয়েছে এ বি সি আর ডি, এই 4টি ক্রমিক সমানুপাতি থাকলে আমরা লিখতে পারি যে এ ইজ টু বি ইকুয়ালস টু বি ইজ টু সি ইকুয়ালস টু সি ইজ টু ডি। তাহলে অথবা আমরা লিখতে পারি তাহলে এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি ইকুয়ালস টু সি বাই ডি সমান কে ধরি, এখানে কে নট ইকুয়ালস টু 0 হবে, তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে শেষ থেকে ধরে আসি, তাহলে অতএব সি বাই ডি ইকুয়ালস টু কে, তাহলে বা সি ইকুয়ালস টু কী হবে ডি কে, আবার বি বাই সি ইকুয়ালস টু কে হলে কি হবে, বা তাহলে বি ইকুয়ালস টু সি কে, সির ভ্যালু এখানে কত আছে ডি কে আছে, তা ডি কে ইন্টু কে সমান কত হচ্ছে ডি কে স্কোয়ার। তাহলে এবার দেখো, এবার বাকি আছে আর একটা এ বাই বি, তাহলে এ বাই বি ইকুয়ালস টু কে হলে তাহলে বা তাহলে এ ইকুয়ালস টু বি কে সমান বির ভ্যালু ডি কে স্কোয়ার ছিল, তাহলে ডি কে স্কোয়ার ইন্টু কে সমান ডি কে কিউব, ডি কে কিউব হচ্ছে। তাহলে এবারে আমাদের বাম পক্ষে কী ছিল, বাম পক্ষে ছিল, তাহলে বাম পক্ষের প্রশ্নটা কী ছিল, বাম পক্ষ কী ছিল না, বাম পক্ষ ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান, তাহলে এবার আমরা লিখতে পারি এদের প্রত্যেকের ভ্যালু, এর ভ্যালু ছিল ডি কে কিউব ছিল, সুতরাং আমরা লিখতে পারি তাহলে ডি কে কিউব হোল স্কোয়ার প্লাস বির ভ্যালু কত ছিল ডি কে স্কোয়ারের কত স্কোয়ার প্লাস সি এর ভ্যালু কত ছিল ডি কে স্কোয়ার ইন্টু এখানে কত আছে, এখানে দ্বিতীয় বন্ধনী দিলেই ভালো হয়, বা তাহলে এখানে আমরা দ্বিতীয় বন্ধনীটা দিয়ে রাখি, তাহলে কত হচ্ছে বি এর ভ্যালু কত ছিল আচ্ছা বি এর ভ্যালু ছিল ডি কে স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস তারপরে কত ছিল, তারপরে সি এর ভ্যালু কত ছিল, সি এর ভ্যালু ছিল ডি কে স্কোয়ার, আর এখানে ডি এর ভ্যালু কত ছিল, ডি এর ভ্যালু ডি কে প্লাস ডি কে কিউবের হোল স্কোয়ার, তাই না, ডি কে কিউবের হোল স্কোয়ার, ডি কে কিউব এটা হবে ডি কে কিউবের হোল স্কোয়ার, এখানে প্লাস আছে, সুতরাং আমরা লিখতে পারি এখানে, তাহলে ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে কী হবে ডি স্কোয়ার কে 6, তাই না, ডি স্কোয়ার কে 6 হলো, তাহলে প্লাস তাহলে ডি স্কোয়ার কে 4 প্লাস
ডি স্কোয়ার কে স্কোয়ার, এটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিতে পারো। আর এখানে কিন্তু দ্বিতীয় বন্ধনী তুলে দাও, তাহলে এখানে কি হবে, ডি স্কোয়ার কী হবে, ডি স্কোয়ার কে ফোর হবে, ডি স্কোয়ার কে ফোর প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস, তাহলে এখানে কী হবে, এখানে শুধু ডি স্কোয়ার আছে, এখানে ডি স্কোয়ারের ভ্যালু নেই, কিন্তু ডি এর ভ্যালু নেই, শুধু ডি স্কোয়ার হবে। এখানে প্লাস ডি স্কোয়ারটা ফেলে দেখো, ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ারটা হয়েছে ডি কে, এখানে কিন্তু ডি এর ভ্যালু নেই, কিন্তু ডি এর ভ্যালুটা যেমন আছে তেমন ফেলে রাখো, ডি স্কোয়ারটা হবে, বুঝে গেছে? তাহলে এবার লেখো সমান, এখানে কি কমন আছে দেখো, এখানে দেখতে পাচ্ছি আমরা ডি স্কোয়ার কে স্কোয়ার কমন আছে, সুতরাং আমরা দেখতে পাচ্ছি ডি স্কোয়ার কে স্কোয়ার যদি বেরিয়ে যায় কি পড়ে থাকবে, এখানে কে ফোর পড়ে থাকবে প্লাস কে টু থাকবে প্লাস ওয়ান ইন্টু, এখানে কি প্রতি ক্ষেত্রে দেখো ডি স্কোয়ার কমন আছে, ডি স্কোয়ার যদি বের করে নাও কি পড়ে থাকবে, কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এখানে কি হলো, তাহলে ডি স্কোয়ার ডি ফোর হবে, তো ডি ফোর কে স্কোয়ার ইন্টু এই দুটো কমন পদ একটা লেখো, এর হোল স্কোয়ার করে দাও, তাহলে কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার। এটা এই পর্যন্ত রাখো, এরপরে আমরা ডান পক্ষে চলে আসি। ডান পক্ষে কি বলা হচ্ছে, ডান পক্ষে বলা হচ্ছে, ডান পক্ষ আছে এ বি প্লাস বি সি প্লাস সি ডি এর হোল স্কোয়ার সমান কত আছে, ডি কে কিউব ইন্টু এর ভ্যালু আর বির ভ্যালু আমরা অ্যাড করছি, তাহলে এখানে কী হবে, বি এর ভ্যালু কত ছিল, ডি কে স্কোয়ার ছিল প্লাস বি এর ভ্যালু ডি কে স্কোয়ার ইন্টু সির ভ্যালু ডি কে প্লাস এখানে কত হচ্ছে, সির ভ্যালু কত হচ্ছে, ডি কে ছিল আর ইন্টু টি, এর কিন্তু হোল স্কোয়ার আছে, সুতরাং আমরা লিখতে পারি সমান কত হিসেবে এখানে, তাহলে আমরা যদি এখানে ডি ডি দুটো ডি ডি কত হয়ে যাবে, ডি স্কোয়ার হয়ে যাবে, ডি স্কোয়ার তাহলে প্লাস ডি ফাইভ কে ফাইভ প্লাস ডি স্কোয়ার কে থ্রি প্লাস ডি স্কোয়ার কে হোল স্কোয়ার। এখানে কমন নাও, এখানে কমন নেবে, তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী বা তৃতীয় বন্ধনী দিয়ে দাও, দিয়ে কিন্তু তোমরা এখান থেকে কমনটা কী নেবে, কমনটা ডি স্কোয়ার কে কমন আসবে, ডি স্কোয়ার কে কমন এলে এখানে কি পড়ে থাকবে, কে ফোর প্লাস কে টু প্লাস ওয়ান এর তৃতীয় বন্ধনীর বাইরে হোল স্কোয়ার দিয়ে দাও। তাহলে হোল স্কোয়ারের সঙ্গে যদি এর সঙ্গে আমরা অ্যাড করি তাহলে কী হবে এখানে, তাহলে কী হয়ে যাবে, তাহলে সমান ডি ফোর হয়ে যাবে আর কে স্কোয়ার হয়ে যাবে, আর এটা যেমন আছে কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার দিয়ে দাও। তাহলে এবার আমরা বের করে খুব ফেলেছে, দেখো এবার আমরা লিখতে পারি অতএব বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মিলে গেছে, দেখো বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেছে, সুতরাং আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ, প্রমাণিত। বোঝা গেছে? চলো পরের প্রশ্নটা ছিল কি দেখি আমরা, পরের প্রশ্ন ছিল আমরা 6 দাগের অথবা আর একটা রয়েছে, 6 দাগের অথবাটা রয়েছে, দেখো 6 দাগের অথবা রয়েছে যে এ ইকুয়ালস টু রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান এবং এ বি ইকুয়ালস টু ওয়ান হলে এ বাই বি প্লাস বি বাই এ এর মান নির্ণয় করো। চলো আমরা এই গণিতটা সমাধান করি। চলো 6-এর পরের প্রশ্ন কি বলা হচ্ছে, 6-এর পরের প্রশ্ন বলা হচ্ছে এ ইকুয়ালস টু রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান এবং এ বি ইকুয়ালস টু ওয়ান হলে এ বাই বি প্লাস বি বাই এ এর মান নির্ণয় করো। চলো আমরা এই গণিতটা সমাধান করি। এখানে প্রদত্ত দেওয়া রয়েছে, তাহলে এ ইকুয়ালস টু রয়েছে, এ ইকুয়ালস টু বলা আছে রুট ফাইভ প্লাস ওয়ান আর নিচে থাকছে রুট ফাইভ মাইনাস ওয়ান। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, আরেকটা রয়েছে কি, তাহলে আরেকটা রয়েছে এ বি ইকুয়ালস টু ওয়ান হলে আর এ সমান বি, দেখো বি ইকুয়ালস টু এর ভ্যালু হলে বি ইকুয়ালস টু কত হবে, তাহলে ওয়ান বাই এ।
তাহলে এ ইকুয়ালস টু যদি √5 + 1 হয় বাই √5 - 1 হয় তাহলে কী হবে, তাহলে বি এর মান কত হবে 1/a, এর ভ্যালুটা উল্টে যাবে, তাহলে বি ইকুয়ালস টু কত হবে, তাহলে উল্টে গেলে কত হবে √5 - 1 বাই √5 + 1। এবার আমরা করণীয় নিরসন করব, তাহলে যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে তাহলে কত হবে, তাহলে এ ইকুয়ালস টু যদি √5 + 1 হয় √5 + 1 বাই √5 - 1 হয় সমান, আমরা করণ নিরসন করবো, তাহলে √5 √5 থাকছে, √5 - 1 থাকছে, আর প্লাসটা আমরা বর্গ করে দেবো, তাহলে √5 + 1 এর বর্গ আর নিচে থাকছে, তাহলে √5 এর বর্গ - 1 এর বর্গ ইকুয়ালস টু কত হবে না, ইকুয়ালস টু হবে √5 + 1 এর বর্গ যদি করি এক্ষেত্রে কী হবে, তাহলে এক্ষেত্রে হবে 6 × 3 × 6, অর্থাৎ আমরা যদি করি 5, অর্থাৎ 6 প্লাস কত হবে 6 + 2 × √5 হবে, আর নিচে কত হবে √5 এর বর্গ -1 এর বর্গ, অর্থাৎ 5 থেকে 1 বাদ কত হচ্ছে 4, 4 হচ্ছে সমান কত পাবো আমরা, এখানে কমন নাও 2 কমন নিলে কত হবে 3 × 2 = 6 প্লাস √5 থাকছে, আর নিচে 4, 2 × 2 = 4 কত হলো, তাহলে এক্ষেত্রে পেলাম আমরা সমান কত হচ্ছে 3 + √5 বাই কত হচ্ছে 2, এটা পেলাম। আবার বি এর ভ্যালু কী ছিল, তাহলে বি ইকুয়ালস টু কত ছিল, তাহলে √5 - 1 বাই কত হবে √5 + 1 সমান দেবো আমরা, দেওয়ার পর আমরা বর্গটা করব কি √5 - 1 এর বর্গ করব, তাহলে সেক্ষেত্রে হচ্ছে √5 - 1 এর বর্গ, আর নিচেটা কী হবে মাইনাস দিলে কী হবে, তাহলে √5 এর বর্গ কত হবে -1 হবে 1 এর বর্গ ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু হবে তোমাদের, তাহলে এখানে অবশ্যই 6 মাইনাস কত হবে 6 - 2 √5 হবে বাই কত হবে 4 সমান কত হচ্ছে, তাহলে এক্ষেত্রে কত হচ্ছে, তাহলে এখানে 2 যদি কমন নেই কত হচ্ছে, 2 কমন নিলে 3 - √5 থাকছে বাই কত হচ্ছে 4, 2 × 2 = 4 কত হলো সমান কত হবে 3 - √5 বাই কত হচ্ছে 2/2। তাহলে আমরা এ আর বি এর ভ্যালু পেয়ে গেছি, আর যেহেতু রয়েছে এ বি মান হচ্ছে 1 থাকছে, এ বির মান 1 থাকছে, সুতরাং আমরা এবার কী করবো, এই দুটো এ আর বিকে যদি আমরা যোগ করে ফেলি তাহলে কত হবে, তাহলে এ প্লাস বি কে যদি আমরা যোগ করি তাহলে কী হবে, তাহলে এর ভ্যালু কত ছিল 3 প্লাস কত ছিল 3 প্লাস √5 বাই কত 2 ছিল, প্লাস বি এর ভ্যালু কত ছিল 3 - √5 বাই 2, এক্ষেত্রে কত হচ্ছে দেখো, এক্ষেত্রে সমান দাও সমান, তাহলে এক্ষেত্রে যদি আমরা হরগুলো লসাগু করলে 2 হচ্ছে, আর এইগুলোকে আমরা যদি যোগ করে দিই কত হবে, তাহলে এক্ষেত্রে তাহলে 3 প্লাস √5 প্লাস 3 মাইনাস √5, তাহলে প্লাস √5 মাইনাস √5 তুলে দাও কত থাকছে সমান, দেখো তাহলে 3 3 6 থাকছে, তাহলে 6/2 সমান কত হবে 2 3 6 সমান 3, তাহলে এক্স প্লাস বি এর ভ্যালু কত পেলাম আমরা 3 পেলাম। এবার আমাদের প্রশ্নে যেহেতু রয়েছে কি রয়েছে, তাহলে এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়ালস টু কত হবে, তাহলে এক্ষেত্রে আমরা যদি ভগ্নাংশ করি এ বি বাই এ বি, আর উপরে কি থাকবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সূত্র অনুযায়ী আমরা পাবো কি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার -2 এ বি, আর নিচে এ বি, তাহলে এখানে দেখো মাইনাসটা এখানে আছে, সুতরাং আমরা কি করব, আর এ বি এর ভ্যালু আমরা জানি কি 1 হচ্ছে, সুতরাং কত হবে, তাহলে 1টা তাহলে বসিয়ে দিলে কি হবে 1, তাহলে এর ভ্যালু কত আছে, তাহলে এ প্লাস বির ভ্যালু হচ্ছে 3, 3 এর বর্গ -2, তাহলে ইন্টু 1 সমান কত হচ্ছে, তাহলে 2 একে 2 আর 1 কিছু ভ্যালু থাকছে না, সুতরাং 3 3 কত হচ্ছে 9 - 2 সমান কত হচ্ছে 7, তাহলে কত হলো এ বাই বি প্লাস বি বাই এর ভ্যালু কত পেলাম আমরা 7 পেলাম, বোঝা গেছে। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি আছে, দেখো পরের প্রশ্ন কি বলা হচ্ছে, দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা 7 দিকে চলে এলাম, 6 দিকে দুটো প্রশ্ন হয়ে গেছে, 7 দিকে বলেছে প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমাদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা জ্যা এর উপর লম্ব হবে। চলো তাহলে এটা হচ্ছে তোমাদের, দেখো তোমাদের টেক্সট বই এটা 60 নম্বর পেজে, দেখো 60 নম্বর পেজে রয়েছে 33 নম্বর উপপাদ্য, উপপাদ্য 33 হচ্ছে উপপাদ্য 33, উপপাদ্য 33 পেজ নম্বর কত হচ্ছে, পেজ নম্বর তোমাদের রয়েছে পেজ নম্বর 60, পেজ হচ্ছে 60, পেজ নম্বর 60-এর এই উপপাদ্যটা লক্ষ্য করো, এই উপপাদ্যটা
রয়েছে দেখো এখানে উপপাদ্যটা রয়েছে দেখো যে প্রমাণ করো যে বলা আছে 33 উপপাদ্য 33 যে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যা এর উপর লম্ব হবে। কেমন? এটা হচ্ছে তোমাদের উপপাদ্য, কি বলা আছে উপপাদ্য তোমাদের 33। চলো পরের যে প্রশ্নটা রয়েছে দেখো, প্রমাণ করে যে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান হয়। চলো এটা তোমাদের উপপাদ্য 35, উপপাদ্য হচ্ছে 35, এটা থাকছে উপপাদ্য 35, পেজ নাম্বার তোমাদের রয়েছে পেজ নম্বর 129। এই উপপাদ্যটা লক্ষ্য করো, 135 নম্বর উপপাদ্য। কি বলা আছে দেখো, একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। তো এটা হচ্ছে তোমাদের এই উপপাদ্য, তোমরা পেজ নাম্বার তোমাদের দিয়ে রেখেছি 129 নম্বর পেজের উপপাদ্য নম্বর 35। কেমন? চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই। পরের প্রশ্ন কি বলা আছে দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো 8 দাগের প্রশ্ন বলা হচ্ছে কি একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে? চলো আমরা এই গণিতটা সমাধান করি। তাহলে প্রথমে আমরা লিখব যে একটি সমকোণী চৌপলে দুটি সমান আয়তঘন বিশিষ্ট ঘনকে পরিণত করলে সমকোণী চৌপলের আয়তন হবে দুটি সমান ঘনকের আয়তনের সমান হবে, তাই না? তাহলে এবার আমরা লিখতে পারি যে সমকোণী চৌপলের আয়তন যেহেতু এখানে বলা হয়েছে 432 বলা 432 ঘন সেমি বলা আছে, তাহলে আমরা লিখতে পারি যে সমকোণী চৌপলের বা সমকোণী চৌপল এখানে তোমাদের রয়েছে তো, হ্যাঁ, সমকোণী চৌপলের আয়তন সমান 432 ঘন সেমি, 432 ঘন সেমি। এবার আমরা লিখব যে 432 ঘন সেমি হলে যে প্রতিটি ঘনকের আয়তন কত হবে। তাহলে দুটি সমান ঘনকের ঘনক তৈরি হবে। তো দুটি সমান ঘনক হলে তাহলে প্রতিটি ঘনকের আয়তন কত হবে? তাহলে অতএব প্রতিটি ঘনকের আয়তন কত হবে? প্রতিটি ঘনকের আয়তন সমান 2 দিয়ে ভাগ করে দেবো, 432 বাই কত হবে 2, কত হবে 216 কি হবে ঘন সেমি, 216 ঘন সেমি। এবার আমরা লিখব যে ধরি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান x সেমি। তাহলে ঘনকের আয়তন কত হবে? তাহলে অতএব ঘনকের আয়তন সমান কত হবে x³ ঘন সেমি। তাহলে প্রশ্নানুসারে লিখতে পারি, তাহলে অতএব প্রশ্নানুসারে x³ ইকুয়ালস টু কত হবে 216, তাহলে বা x ইকুয়ালস টু কত হবে 216 ঘনমূল 216। তাহলে বা x ইকুয়ালস টু 216 ঘনমূল কত হবে 6 জানি আমরা, 6 কি হবে 6 সেমি। তাহলে অতএব x ইকুয়ালস টু কত হবে 6 হলো। তাহলে এবার আমরা 6টা কি সেমি পেলাম আমরা, 6 সেমি। তাহলে অতএব ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য সমান 6 সেমি। প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হচ্ছে 6 সেমি আছে, বুঝে গেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা আছে, অথবা 8 দাগের অথবাটা রয়েছে দেখো, 8 অথবা কি রয়েছে, 8 অথবা রয়েছে দেখো একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল বলেছে 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে ওই স্তম্ভের ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি। কেমন? চলো বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল রয়েছে এবং তার আয়তন রয়েছে, ওই স্তম্ভের ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতা কত সেটা আমাদের হিসাব করে লিখতে হবে। চলো
চলো আমরা গণিতটা সমাধান করি। তাহলে প্রথমে আমরা লিখব 8 অথবা, তাহলে 8 অথবাটা তাহলে প্রথমে কি লিখবো আমরা, ধরি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভটির ব্যাসার্ধ কত? তাহলে ব্যাসার্ধ, তাহলে স্তম্ভের ব্যাসার্ধ সমান কত হচ্ছে, আর মিটার। উচ্চতা কত আছে, সমান এইচ মিটার। হয়ে গেছে। তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে, আর মিটার আছে, আর উচ্চতা কত আছে, উচ্চতা এইচ মিটার আছে, কেমন? তাহলে স্তম্ভটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে তাহলে? তাহলে অতএব স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল সমান 2πr/h বর্গ মিটার। আর আয়তনের সূত্র কি জানি, এবং আয়তন কি হবে, না আয়তনের সূত্র জানি যে πr²h। তাহলে আয়তন হলে ঘন অবশ্যই উল্লেখ করবে, আর ক্ষেত্রফল হলে বর্গটাও উল্লেখ করবে, ঘন মিটার। তাহলে এবার আমরা লিখব প্রশ্নানুসারে 2πr/h ইকুয়ালস টু 264, বা πr/h ইকুয়ালস টু কত, দুইটা এইদিকে নিয়ে চলে আসো, 264/2 কত হচ্ছে, সমান কত হচ্ছে, তাহলে 2 একে 2, 2 3 6, আর 2 2 4, 132। তাহলে বা πr/h ইকুয়ালস টু কত পেলাম, ইকুয়ালস টু 132 পেলাম। এবং πr²h ইকুয়ালস টু আমরা জানি আয়তন 924 দেওয়া রয়েছে। তাহলে এখানে দেখো, এখানে যদি আরটা বিচ্ছেদ করি, এখানে কি πr/h থাকছে, তাহলে আর ইন্টু πr/h ইকুয়ালস টু কত হচ্ছে, 924, বা তাহলে আর ইকুয়ালস টু কত হবে, আর ইন্টু হবে, দেখো এর মানটা আমরা অবশ্যই জানি কত হচ্ছে, 132 ইকুয়ালস টু 924, বা আর ইকুয়ালস টু কত হবে, 924 বাই কত হবে, 132 সমান কত হবে, 132 সাথে, কিন্তু 132 সাথে 924, 132 সাথে 924, 7 হচ্ছে। অতএব আর ইকুয়ালস টু কত পেলাম, 7। তাহলে ব্যাসার্ধ কত চেয়েছিল আমাদের কাছে, আমাদেরকে ব্যাসার্ধ বলেছিল 7 সেমি পেলাম আমরা। ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি, মিটার, 7 মিটার পেলাম। ব্যাসার্ধ কত পেলাম, ব্যাসার্ধ 7 মিটার পেলাম। এরপর আমরা ব্যাসার্ধ 7 মিটার পেলে এবার আমরা কত কি উচ্চতা জানতে চাইছে, চোঙের উচ্চতা আমাদের জানতে চাওয়া হয়েছে আমাদের কাছে। তাহলে অতএব আমরা লিখতে পারি, আচ্ছা আবার আমরা জানি উচ্চতাটা কিসে আছে, উচ্চতা এইচ আছে, আমাদের কি আছে, ক্ষেত্রফলে আছে, বক্রতলের ক্ষেত্রফলে এইচ আছে। সুতরাং আমরা লিখতে পারি যে আবার 2πr/h ইকুয়ালস টু ছিল 264। তাহলে বা এখানে আমরা মানটা বসাতে পারি, তাহলে 2 ইন্টু কত আছে, 2 ইন্টু পায়ের মান 22/7 আছে, ইন্টু আর এর মান কত আছে, 7 আছে, আর ইন্টু এইচ এর মানটা দেওয়া নেই, তাহলে 264, বা তাহলে এইচ ইকুয়ালস টু কী হবে, এইচ ইকুয়ালস টু কত হবে, 264 ইন্টু 1/2 ইন্টু 7/22 ইন্টু 1/7। তাহলে এবার আমরা কাটাকুটি করি, তাহলে এখানে হবে 22 একে 22, 22 একে 22, 4 44, 22 দুগুণে 44, তাহলে 7 7 কেটে দাও, 2
2 6 12 6, তাহলে কত হলো, তাহলে কত এফ এইচ ইকুয়ালস টু কত হবে 6 মিটার। তাহলে কি পেলাম আমরা, স্তম্ভটির ব্যাসার্ধ কত পেলাম, অতএব স্তম্ভের ব্যাসার্ধ সমান কত পেলাম আমরা 7 মিটার, এবং উচ্চতা কত পেলাম, উচ্চতা সমান কত পেলাম 6 মিটার। বোঝা গেছে? চলো, আজকে আমি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, তোমাদের ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর গণিতের তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে আজকে আমি তোমাদের প্রথম 1 নম্বর মডেল স্কুলটা আলিপুর দুয়ার্স নিউটনস গার্লস হাই স্কুলের প্রশ্ন সেটটা আমি সম্পূর্ণ আলোচনা করে দিলাম। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। এরপরে ক্লাসে আমি তোমাদের জন্য 2 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের মডেল স্কুলে।